তাদেরকে আবারও শুভ সন্ধ্যা এবং স্বাগত। তো আজকে আমাদের যে বিষয়গুলো আমরা সম্পর্কে শিখবো সেটি হচ্ছে প্রজেক্ট প্রপোজাল রাইটিং, প্রবলেম স্টেটমেন্ট, প্রবলেম সলভিং, কোয়ালিটি ম্যানেজমেন্ট, এক্সিকিউশন ইত্যাদি অনেক বিষয় আমরা আজকে জানব। তো পরবর্তী আলোচনা শুরু করার আগে প্রথমেই আমি যেটি বলে নিতে চাচ্ছি, আমাদের সবারই জেনে নেওয়া উচিত যে আমরা আজকে যে আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্ট ওয়ার্কশপটি করতে যাচ্ছি এটির ইনস্ট্রাক্টরকে। তো আমি আমাদের ইনস্ট্রাক্টরের সাথে আপনাদের সবাইকে পরিচয় করে দিতে চাচ্ছি। আমাদের আজকের ইনস্ট্রাক্টর হিসেবে রয়েছেন মোহাম্মদ শারিফুল ইসলাম ভাইয়া। ভাইয়াকে ফ্লোর দেওয়ার আগে আমি একটু ছোট্ট করে ভাইয়ের পরিচয়টি দিয়ে দিতে চাই। শারিফুল ইসলাম ভাইয়া প্রফেশনালি আইবিপি কোঅর্ডিনেটর হিসেবে ব্রিটিশ কাউন্সিলে যুক্ত আছে। এর পাশাপাশি তিনি ভলান্টিয়ার অপরচুনিটিজে ইনস্ট্রাক্টর হিসেবে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এছাড়াও আরেকটি বিষয় জানিয়ে রাখা ভালো, তিনি একজন ইন্টারফেথ ফেলো হিসেবে রয়েছেন আমাদের সাথে এবং তিনি ইন্টারফেথ ফেলো হিসেবে যুক্ত আছেন ইউরোপিয়ান ইউনিয়ন ফান্ডেড সাউথ ইস্ট এশিয়া অ্যাডভান্সিং ইন্টার রিলিজিয়াস ডায়ালগ অ্যান্ড ফ্রিডম অফ রিলিজিয়ান অর বিলিফ এর সাথে। সুতরাং বুঝতেই পারছেন আমরা সবাই আজকে ভলান্টিয়ার অপরচুনিটিজ এর আয়োজিত এই ওয়ার্কশপটিতে আমাদের ইনস্ট্রাক্টরের কাছে অনেক বিস্তারিতভাবে প্রজেক্ট ম্যানেজমেন্ট সম্পর্কে জানতে পারবো। তো আর দেরি না করে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের ইনস্ট্রাক্টর ভাইয়ার কাছে। ভাইয়া, আপনাকে স্বাগত। থ্যাংক ইউ রাত্রি। আমাকে কি শুনতে পাচ্ছেন? আমি অডিবল? ইয়েস ভাইয়া, ইউ আর অডিবল। ওকে, দ্যাটস গ্রেট। আসসালামু আলাইকুম, গুড ইভিনিং এভরিওয়ান। খুব ভালো লাগছে আপনাদের সাথে থাকতে পেরে এবং ভলান্টিয়ার অপরচুনিটিস থেকে যখন আমাকে বলা হলো যে শরীফ, ক্যান ইউ টেক আ সেশন অন প্রজেক্ট ম্যানেজমেন্ট, আমি খুবই আনন্দিত হয়েছি ওই সময়ে যে না, আসলে অনেক সাথে দেখা হবে, অনেক কিছু শেয়ার করা যাবে। কিন্তু একটা জিনিস খুব দুঃখজনক, সেটা হচ্ছে যে খুব অল্প সময়ে এতগুলো ইম্পর্টেন্ট বিষয় বেঁধে দেয়া এবং সেগুলো কভার করা ইজ রিয়েলি ডিফিকাল্ট টাস্ক, বাট নিশ্চিতভাবে আমরা অবশ্যই সবাই মিলে একসাথে চেষ্টা করব। আমি জানি যে সেশনের বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের অনেক প্রশ্ন থাকবে, আপনাদের অনেক কোয়েরিজ আছে কিংবা অনেক কিছু আরো জানার থাকতে পারে। আমি অনুরোধ করব যে আপনারা কাইন্ডলি কমেন্ট সেকশনে আপনাদের কোশ্চেন গুলো অর এনি কমেন্টস, এনি কোয়েরিজ আপনারা ওখানে লিখে দিবেন, কারণ আসলে আমাদের হাতে সময়টা একটু কম, কম্পারেটিভলি উই হ্যাভ টাইম লিমিটেশনস। তো সেই জায়গাটায় আপনারা কমেন্টে লিখে দিলে উই উইল অ্যাড্রেস ইট। আমার ভলান্টিয়ার অপরচুনিটিস এর কলিগরা এগুলো নোট ডাউন করে রাখবেন, এন্ড দেন আমরা সেটা আগামীকাল যে কোনো কনভিনিয়েন্ট টাইম, অথবা যদি আমরা সেটাও না পারি, আমরা অফকোর্স আপনাদের সাথে ইমেইলে আপনাদের কোয়েরিজ গুলো অ্যাড্রেস করব। সো আমরা দেরি না করে চলে যাই। নেক্সট স্লাইড প্লিজ। নেক্সট স্লাইড। ওকে, থ্যাংক ইউ। আরেকবার ক্লিক করবেন। আচ্ছা, প্রজেক্ট ম্যানেজমেন্ট, আই মিন বিষয়টা আমরা যখন প্রথম শুনেছি, আমি তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ভেবেছি যে মানে খুবই একটা টেকনিক্যাল বিষয়, অনেক ডিফিকাল্ট বিষয়, এবং এই বিষয়গুলো নিয়ে তো আসলে মানে আমার একটা কোর্স ছিল, প্রায় 6 মাসের একটা কোর্স ছিল সেমিস্টারের, আমরা তখন করেছি। তো যদি কারোর সম্ভবত সাউন্ডটা একটু যদি কাইন্ডলি মিউট করেন সবাই, উড বি নাইস, তাতে সবার শুনতে সুবিধা হবে। থ্যাংক ইউ। তখন মনে হয়েছে যে এটা খুবই টেকনিক্যাল এন্ড কাইন্ডলি মাঝে মনে হচ্ছে ডিফিকাল্ট। মাঝে অনেকগুলো প্রসেস যখন গিয়েছি, তখন মনে হয়েছে যে না, এই প্রজেক্ট ম্যানেজমেন্ট এগুলো মানে খুবই কমপ্লেক্স একটা ইস্যুস। অ্যাকচুয়ালি বিষয়গুলো এরকম না। প্রজেক্ট ম্যানেজমেন্ট আসলে আমরা রেগুলারলি আমাদের লাইফে আমরা করি। সো প্রজেক্ট ম্যানেজমেন্ট বিষয়টা নতুন না আমাদের কাছে, আমরা সবাই কম বেশি প্রজেক্ট ম্যানেজমেন্ট করি। যেমন ধরেন ফর এক্সাম্পল, আমি যদি একটু বলি যে আপনি আপনার জন্মদিন সেলিব্রেট করবেন। সো জন্মদিন যখন সেলিব্রেট করতে যাচ্ছেন, সো আপনি কাইন্ড অফ কিন্তু একটা চেক লিস্ট বানাচ্ছেন যে কি করবেন, কাকে ইনভাইট করবেন, কে আসবে, ফুড মেনু কি হবে, সেলিব্রেশনে কোনো ধরনের গান বাজনা থাকবে কিনা, কিংবা গিফট কি হতে পারে, ডেকোরেশন কি হতে পারে,
সো এই ধরনের কিছু বিষয় আসে থাকে। দেন আপনি সেই চেকলিস্ট যে করেছেন, আপনি একটা প্ল্যানিং করেছেন, একটা ছক করেছেন, ওটা বেসিক্যালি হচ্ছে আপনার প্রাইমারি কনসেপ্ট নোট। দেন আপনি ঠিক করেছেন যে আহ, এখন আমি আসলে কি কি করতে পারবো, আমি কাকে কাকে ইনভাইট করব, আমি আমার ফ্রেন্ড সার্কেলকে ইনভাইট করব, আমি পাশের বাসার আন্টিকে ইনভাইট করব না। দেন আমি আসলে আমার টিচারকে ইনভাইট করব না, কিন্তু আমি আমার রিলেটিভদের সিলেক্টিভ কাউকে ইনভাইট করব। আপনি আসলে বেসড অন ঠিক করছেন দ্য রিয়েলিটি ইউ ফেস, কারা আপনার জন্য ফ্রেন্ডলি, আপনি কাদেরকে নিয়ে মোর এনজয় করতে পারবেন, সেই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু আপনি ঠিক করছেন যে আসলে কাদেরকে ইনভাইট করবেন। সো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু আলটিমেটলি আপনি একটা প্রজেক্ট ম্যানেজ করছেন। আপনার প্রজেক্টটা বেসিক্যালি হচ্ছে আপনার বার্থডে সেলিব্রেশন, এন্ড দেন ইউ আর ম্যানেজিং ইট। দেন আপনি ধরেন ফরসে আপনি ভ্যাকেশনে যাচ্ছেন, আপনি একটা ছুটি কাটাতে যাচ্ছেন। এখন যখন ছুটি কাটাতে যাচ্ছেন, আপনি কিন্তু ঠিক প্রথমেই মানে উড়ে চলে যাচ্ছেন না কোথাও। আপনি হয়তো ঠিক করলেন, আচ্ছা আমি কোথায় যেতে পারি, আমি কি কক্সবাজার যেতে পারি, অথবা আমি কি ইউরোপে যেতে পারি, অথবা আমি কি ব্যাংককে যেতে পারি। আপনি আসলে দেখার চেষ্টা করছেন যে আপনার সময় হাতে কয়দিন আছে, আপনার বাজেট আসলে কত টাকা আছে। দেন আপনি আসলে একটা ঠিক করছেন, ঠিক আছে আমার বাজেট আছে ইউরোপ যাওয়ার, আমি ইউরোপ যাচ্ছি। দেন আপনি ওখানে গিয়ে ঠিক করছেন আমি আসলে ইউরোপে কোথায় কোথায় যাব, এবং সেই জায়গাগুলো আপনি রিসার্চ করছেন, খোঁজ করছেন, ওইখানকার হোটেল ভেন্যু কিংবা অ্যাকোমোডেশনের কস্ট কেমন, ফুড কস্ট কেমন, আপনি একটু রিসার্চ করছেন। দেন আপনি ফাইনালি কাম আপ করছেন যে না, আমি হচ্ছে এই প্রসেসে আমি জিনিসগুলো করতে চাই। দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ম্যানেজমেন্ট। দিস ইজ আপনার প্রজেক্টটা হচ্ছে আপনি ইউরোপ যাবেন, এন্ড নাও ইউ আর ম্যানেজিং দ্য প্রজেক্ট। আমাদের রিয়েল লাইফে আমরা এগুলো করি, ছোটখাটো প্রতিটা বিষয় আমরা আমাদের এভরিডে লাইফে আমরা প্রজেক্ট ম্যানেজ করছি, কিন্তু ওগুলোকে হয়তো আমরা টার্ম ইউজ করছি না, ফলে আমাদের কাছে মনে হচ্ছে না প্রজেক্ট ম্যানেজমেন্ট। এখন বলতে পারেন যে ভাইয়া এই যে আজকে তাহলে এত কষ্ট করে কেন ওয়ার্কশপে আসছি, এই আমরা যদি প্রজেক্ট ম্যানেজমেন্ট করি তাহলে তো আমরা আসলে এক একজন প্রজেক্ট ম্যানেজার, তাহলে কেন আসলে আমরা কষ্ট করে এই প্রজেক্ট ম্যানেজমেন্ট বিষয়টাকে আরো একটু বুঝতে আসলাম। অনেকের কাছে হয়তো নতুন, বাট অনেকে আমি জানি এখানে বেশি এক্সপিরিয়েন্সড অলরেডি প্রজেক্ট ম্যানেজমেন্ট বিষয় কিংবা প্রজেক্ট নিয়ে অনেকদিন কাজ করছেন। তো হয়তো অনেকের প্রশ্ন থাকবে যে মানে আমরা যদি রেগুলার লাইফে এগুলো করি তাহলে কেন কেন আসলে আজকে আসলাম। কেন আসলাম এই জন্য, যেগুলো আমরা রেগুলার লাইফে আমরা করি সেটা আপনিও যেমন জানেন, আপনার আশেপাশে আরো 10টা ছেলে মেয়েও সেগুলোই জানে, কারণ তারাও এই একই অভিজ্ঞতা, তারাও তাদের জীবনে বিভিন্ন কিছু ম্যানেজমেন্ট করছে। সেগুলো যদি আমরা ছোট ছোট একটা প্রজেক্ট ধরি, সেগুলো আসলে তারা ম্যানেজ করছে। তো ডিফারেন্সটা কোথায়? তো আপনি যখন প্রজেক্ট ম্যানেজমেন্টের এক্সপার্ট হবেন, কিংবা আপনি যখন এই বিষয়ে আরো বিশেষায়িত নলেজ গ্যাদার করবেন, তখন কিন্তু আপনি আরো 10টা ছেলে মেয়ের থেকে আলাদা হবেন, আরো 10 জনের থেকে আলাদা হবেন, আরো 10টা প্রফেশনালস এর থেকে আলাদা হবেন। যেমন আপনি যে এক্সপার্ট, সে আসলে একই শব্দ মানে ভুল জায়গায় ব্যবহার করবে না, সে জানবে স্পেসিফিক যে কোন টার্মটা কোথায় ইউজ করতে হবে, কোনটা প্রজেক্ট ম্যানেজমেন্টের কোন বিষয়টা কোন জায়গায় বলতে হবে, কোথায় ইউজ করতে হবে, কোন টুলটা বেশি ইউজফুল, কোন টুলটা অ্যাপ্লিকেবল, কোন কনটেক্সটে আমরা কোন টুল ইউজ করতে পারি। এই যে বিষয়ে বিশেষায়িত নলেজ গুলো আপনার থাকবে, সেটা আপনাকে আর 10 জন থেকে আলাদা করে তুলবে, সেইটা আপনাকে একজন প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল হিসেবে আরো মোর স্কিল্ড করে তুলবে। সেই জন্য বেসিক্যালি আমরা এই ওয়ার্কশপটা আপনাদের জন্য হেল্পফুল হবে। সেই জন্য আমরা প্রজেক্ট ম্যানেজমেন্টটাকে আরো শিখি, আমরা চর্চা করি, আমরা প্র্যাকটিস করি, এবং আমরা এক্সপিরিয়েন্সড হই এটার জন্য। আদারওয়াইজ আপনিও যা জানেন আপনার লাইফে প্রজেক্ট ম্যানেজ করছেন, আরো 10টা মানুষও কিন্তু তাই করছে। সো দ্যাট ইজ ওয়াই আমরা এই জায়গাগুলোতে ফোকাস করছি। আমাকে আসলে আমার ভলেন্টিয়ার অপরচুনিটিস এর সহকর্মীরা একটা টাইমলাইন বেঁধে দিয়েছে আজকে, যে ভাই আপনি অ্যারাউন্ড 40 to 45 মিনিট সময় পাবেন এর মধ্যে। এন্ড আই ওয়াজ থিংকিং যে আসলে এই এতগুলো বিষয় কভার করতে হলে কয়েক ঘন্টা লাগবে, বাট স্টিল আমরা যেহেতু প্রজেক্ট ম্যানেজমেন্ট শিখতে এসেছি, সো আমরা টাইম ম্যানেজমেন্টও করব। টাইম ম্যানেজমেন্ট ইজ এ পার্ট অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট। সো আমরা এই সময়ের মধ্যে কভার করার চেষ্টা করব। আপনি এখানে যে স্লাইডগুলো দেখতে পাচ্ছেন, ইউ উইল গেট দোজ স্লাইডস। হ্যাঁ, এই স্লাইডগুলো আপনারা পেয়ে যাবেন। এটা 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 কোনো বড় বিষয় না, কিন্তু যে বিষয়টা একটু খেয়াল রাখতে হবে যে আমরা একটু শুনবেন, অথবা চাইলে আপনারা কেউ চাইলে নোট নিতে পারেন যে কি কি বিষয় আসলে আমরা শিখছি, কিংবা কি কি বিষয় আলোচনা করছি। আমরা কিছু হয়তো রিয়েল এক্সপিরিয়েন্স বোঝার চেষ্টা করব, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য লিটারেচার। হ্যাঁ, এখানে প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট কি কি ডেফিনেশন দিয়েছে সেগুলো আছে, আমি সেই দিকে যাব না, ডেফিনেশন আপনারা পরে দেখে নিন। কিন্তু আমি মোদ্দা কথা বলছি, একটা প্রজেক্ট আর প্রজেক্ট ম্যানেজমেন্টের মধ্যে পার্থক্য আছে। আমরা অনেক সময় গুলিয়ে ফেলি, আমরা অনেক সময় প্রজেক্টকেই প্রজেক্ট ম্যানেজমেন্ট ধরি, কিংবা প্রজেক্ট ম্যানেজমেন্টকে একটা প্রজেক্ট হিসেবে চিন্তা করার চেষ্টা করি কিংবা মনে করি। সেই জায়গায় ডিফারেন্স হচ্ছে, একটা প্রজেক্ট হচ্ছে মোদ্দা কথা যে একটা প্রজেক্ট কিংবা একটা উদ্যোগ কিংবা একটা ইনিশিয়েটিভ আমরা নেই কোন একটা গোল অ্যাচিভ করার জন্য,
এবং সেটার একটা স্টার্টিং পয়েন্ট থাকবে এবং একটা এন্ড পয়েন্ট থাকবে, মানে একটা নির্দিষ্ট সময় থাকবে, যে সেটা হতে পারে 2 মাসের একটা প্রজেক্ট, সেটা হতে পারে 2 বছরের একটা প্রজেক্ট, সেটা হতে পারে 5 বছরের একটা প্রজেক্ট, আবার 2 বছর 1 বছর, যে কোনো একটা টাইম লাইন ফিক্স থাকবে। প্রজেক্ট মানেই টাইম লাইন ফিক্স থাকবে। আর যেটা কোনো টাইম লাইন ফিক্সড নাই সেটা কিন্তু প্রজেক্ট না। যেমন ধরেন গভর্নমেন্ট 90-এর দশকে 80-র দশকে তারা হয়তো পোলিও কর্মসূচি কিংবা টিকাদান কর্মসূচি হাতে নিয়েছে, বাট এই যে ধরেন 2 দশক 3 দশক ধরে এই জিনিস কিন্তু চলছে, এটা তার মানে এটা কোনো প্রজেক্ট না। এবং এটা কতদিন চলবে, কতদিনে শেষ হবে উই ডোন্ট নো। যতদিন রিকোয়ারমেন্ট থাকবে হয়তো এটা ততদিন চলতে থাকবে মানে টিকাদান কর্মসূচি। এটা হচ্ছে কর্মসূচি, এটা প্রকল্প না, মানে প্রজেক্ট। প্রজেক্টের জিনিসটা খেয়াল রাখবেন যে একটা টাইম লাইন থাকবে, একটা শুরু থাকবে, একটা শেষ থাকবে, এবং সেটা একটা গোল অ্যাচিভ করার জন্য থাকবে। নাও আসেন প্রজেক্ট ম্যানেজমেন্টটা কি। প্রজেক্ট ম্যানেজমেন্ট হচ্ছে এই যে আপনার যে প্রজেক্টটা আপনি হাতে নিবেন, সেই প্রজেক্টটা কিংবা যে প্রজেক্টটা, যে গোলটা আপনি অ্যাচিভ করার জন্য একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি অ্যাচিভ করতে চাচ্ছেন, সেইটাকে অ্যাচিভ করার জন্য কিছু অ্যাপ্লিকেশন, কিছু প্রসেস, কিছু মেথড, কিছু স্কিল, এগুলো মিলে একটা ইন্টারলিঙ্কড একটা এফোর্ট, একটা কোঅর্ডিনেটেড এফোর্ট আমরা দেব, এবং একটা প্রপার ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা সেই গোলটাকে অ্যাচিভ করব। এটা হচ্ছে সিম্পল কথা প্রজেক্ট ম্যানেজমেন্ট। যেই গোলটা আমরা অ্যাচিভ করতে চাই, যেই টার্গেটটা আমরা অ্যাচিভ করতে চাই, সেই টার্গেটটার জন্য আমরা কিছু মেথড ফলো করব, এবং ওই মেথড ফলো করে আমরা উইথ মিনিমাম রিসোর্স আমরা, অথবা আমাদের যে রিসোর্স অ্যাভেলেবল আছে, যে টাইমলাইন আছে, যে স্কোপ আছে, সেটার মধ্যে থেকে আমরা বেস্টটা বের করে আমরা আমাদের গোলটা অ্যাচিভ করার চেষ্টা করি। দ্যাট ইজ প্রজেক্ট ম্যানেজমেন্ট, নরমাল কথা। আর দ্য ডেফিনেশনস আর দেয়ার, এখানে হয়তো ইউরোপিয়ান ইউনিয়নের ডেফিনেশনস আছে, আমি এগুলো দিয়ে রেখেছি, এগুলো আপনারা দেখে নিন। নেক্সট স্লাইড। আমরা তিনজন খেলি, যা দেবে তাই। প্লিজ হেলাল ভাইয়া আপনি একটু মিউট করেন। থ্যাংক ইউ ফর দ্য কোঅপারেশন। একটু মিউট করে কোঅপারেট করবেন, মানে আমি অনেক সময় বুঝতে পারি না হয়তো সাউন্ডের কারণে। নেক্সট স্লাইড প্লিজ। ওকে, আচ্ছা, সো আমরা প্রজেক্ট বুঝে গেছি, একটা ইনিশিয়েটিভ যেটার হচ্ছে একটা শুরু থাকবে, শেষ থাকবে, মানে একটা নির্দিষ্ট টাইমলাইনে শেষ হবে, এটা হচ্ছে প্রজেক্ট। আর ম্যানেজমেন্ট হচ্ছে আমরা কিছু মেথড ফলো করব, আমরা কিছু প্রসিডিউর ফলো করব, যাতে ওটাকে আমরা আমাদের ওই গোলটাকে প্রপারলি আমরা অ্যাচিভ করে ফেলতে পারি। এখন কথা হচ্ছে যে গোল আমরা অ্যাচিভ করার জন্য যে সবসময় ম্যানেজমেন্ট লাগে তা না। আপনি অনেক সময় প্রপার ম্যানেজমেন্ট ছাড়াও আপনি আপনার গোল অ্যাচিভ করতে পারেন। প্রপার ম্যানেজমেন্ট ছাড়াও আপনি যে জিনিস চাচ্ছেন, যে কাঙ্ক্ষিত বিষয় আপনি চাচ্ছেন, যে কাঙ্ক্ষিত লক্ষ্য আপনি পৌঁছাতে চাচ্ছেন, যেটা আপনি অ্যাচিভ করতে চাচ্ছেন, সেটা আপনি পারেন। আমরা অনেক সময়ই পারি, সেটা অনেক সময় তো পারি না। কিন্তু তাহলে কেন আমরা ম্যানেজমেন্টে এমফাসাইজ হচ্ছে, মানে ম্যানেজমেন্টটা কিভাবে আপনাকে হেল্প করবে? এখানে অনেকগুলো পয়েন্ট আমি দিয়ে রেখেছি, বাট আমি সারসংক্ষেপে আপনাদেরকে বলছি। ম্যানেজমেন্টে আপনাদেরকে যে কাজটা করবে, যে আপনি যখন একটা প্রজেক্ট ম্যানেজ করতে যাবেন, আপনি আসলে আইডেন্টিফাই করবেন যে এই প্রজেক্টে রিস্ক গুলো কি কি আছে। আমি যদি একটা প্রজেক্ট ইমপ্লিমেন্ট করি, রিস্ক কি কি হতে পারে। ফর এক্সাম্পল, আপনি একটা হয়তো ধর্মীয় সম্প্রীতি নিয়ে একটা প্রজেক্ট করতে চান, যে আমি ঢাকার কেরানীগঞ্জে ধর্মীয় সম্প্রীতি নিয়ে আমি একটা প্রজেক্ট করব। এখন আপনি চলে গেলেন, মানে প্রজেক্ট করতে, যে গেলাম প্রজেক্ট কেরানীগঞ্জে গিয়ে সবাইকে বলা শুরু করলাম, ভাই ভাই আসেন, আমাদের হচ্ছে সম্প্রীতি করতে হবে, আসেন আমরা শান্তিপূর্ণ সহাবস্থান চাই। মানে আপনি যে এভাবে যাবেন, কেউ তো কিছু শুনবে না। কিংবা অনেক সময় যেটাও হতে পারে যে আপনি এইভাবে বললে অনেকে সন্দেহ করতে পারে, কি ব্যাপার, মানে এর তো ইন্টেনশন ভালো মনে হচ্ছে না, এ জঙ্গি নাকি, কিংবা বিভিন্ন বিষয় হয়ে যেতে পারে, আপনার উপর অ্যাটাক হতে পারে, আপনার উপর আক্রমণ হতে পারে। এছাড়া আপনি হয়তো গেলেন, সেখানে আপনার উপর কারো সন্দেহ হতে পারে, আপনাকে ল এনফোর্সমেন্ট এজেন্সি কেউ ধরে নিয়ে যেতে পারে, আপনি আরো অনেক ধরনের রিস্কের মধ্যে পড়ে যেতে পারেন। তো যখন এই যে রিস্কগুলো আপনি তখন ক্যালকুলেট করা শুরু করেন, যখন আপনি প্রজেক্ট ম্যানেজমেন্টে যান, তখন আপনি রিস্ক ক্যালকুলেশন করেন, আপনি রিস্ক কিভাবে রিডিউস করবেন, আপনার কন্টিনজেন্সি প্ল্যান কি, সেগুলো আপনি চিন্তা করেন। আপনি চিন্তা করেন যে আমি যদি নর্মালি চিন্তা করি যে আমি একটা প্রজেক্ট ইমপ্লিমেন্ট করব, হয়তো আমার 2-3 জন আছে, সঙ্গী সাথী আছে, যাদেরকে নিয়ে আমি প্রজেক্ট ইমপ্লিমেন্ট করব। তখন আপনি যখন ম্যানেজমেন্টের দিকে যান, ওটা আপনাকে হেল্প করে যে আপনি আসলে কারোর উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছেন কিনা, এবং ফুললি ডিপেন্ডেন্ট হয়ে গেলে কেউ যদি ওখানে না থাকে, তার রিপ্লেসমেন্ট আছে কিনা। যদি রিপ্লেসমেন্ট না থাকে, তাহলে আসলে কি ধরনের ক্ষতির সম্মুখীন আপনি হতে পারেন, সেটার জন্য কোনো অল্টারনেটিভ প্ল্যান রেডি রেখেছেন কিনা, সেই জিনিসগুলো তখন আপনি
আইডেন্টিফাই করতে পারেন, দেন আপনি আসলে আপনার প্রোগ্রেসটাকে বুঝতে পারেন। মানে ধরেন আমরা যখন নিজেরা চিন্তা করি যে বললো যে হ্যাঁ আমি একটা টার্গেট নিলাম যে আমি প্রতিদিন আগামী 1 মাস পরে আমার পরীক্ষা, সো আমি প্রতিদিন এত ঘন্টা পড়বো, প্রথম 3 ঘন্টা এটা পড়বো। ছোটবেলা আমরা রুটিন বানাতাম না এক ধরনের, যে সকাল 6টা থেকে 7টা পর্যন্ত বাংলা, 7টা থেকে 8টা পর্যন্ত ইংরেজি, তারপরে কি করতাম যে নাস্তা করব, আধা ঘন্টা নাস্তা, এভাবে করে করে তারপরে দুপুরবেলা গিয়ে গোসলের টাইম, নামাজের টাইম 20 মিনিট, এভাবে করে করে আমরা তৈরি করেছি না। তো এখন আমরা আমরা কি করতাম, অনেক সময় হয়তো আমরা ট্র্যাকলেস হয়ে গিয়েছি, আমরা ঠিকমতো সেটা মেনটেন করতে পারি নাই। আমরা কি করেছি, আচ্ছা হ্যাঁ আজকে পারি নাই, কালকে থেকে আবার হবে। আবার দেখা যায় একটা সময় গিয়ে কালকেও পারি নাই, কিংবা পরশু দেখা যায় 2 দিন করেছে আবার কয়েকদিন পারি নাই। মানে একটা সময় কিন্তু আপনি ট্র্যাক থেকে বের হয়ে যান, ট্র্যাক থেকে সরে যান। যখন আপনি প্রজেক্ট ম্যানেজমেন্ট করতে যান, প্রজেক্ট ম্যানেজমেন্ট আপনাকে হেল্প করে ট্র্যাকে থাকতে হলে, কারণ প্রজেক্ট ম্যানেজমেন্টের একটা কোর ইন্টিগ্রাল পার্ট হচ্ছে মনিটরিং। তো আপনাকে যখন আপনি যখন প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা টাস্ক, সেগুলো আসলে আপনার গোল ওরিয়েন্টেড হচ্ছে কিনা, অবজেক্টিভের দিকে আপনি অন ট্র্যাকে আছেন কিনা অবজেক্টিভ গুলো অ্যাচিভ করার জন্য, দেন আপনি প্রত্যেকটা যে অ্যাক্টিভিটি আছে সেগুলো আপনার ওই টাইমলাইন অনুযায়ী হচ্ছে কিনা, এই সব বিষয়গুলো আসলে ট্র্যাক করা যায় যখন আপনি প্রজেক্ট ম্যানেজমেন্টে যান। দেন আপনি আপনার বিভিন্ন টাইমলাইন গুলো, আপনার যে ডেডলাইন থাকে, ধরেন আমাদের ক্ষেত্রে কি হয় যে আজকে ভেবেছি আমরা এই কাজটা কমপ্লিট করে ফেলবো পার্সোনালি হয়তো, কিন্তু আমরা দেখা গেল যে আসলে কোনো কারণে কমপ্লিট করতে পারিনি। তো এইসব কাজ প্রজেক্ট ম্যানেজমেন্টে হবে না। আপনি ডেডলাইন আছে, আপনাকে ডেডলাইন কমপ্লিট করতে হবে। তারপর যখন ম্যানেজমেন্টের সেই ফ্রেমওয়ার্কের মধ্যে নিয়ে আসবেন নিজেকে, পুরো প্রজেক্ট থাকবে, তখন বেসিক্যালি আপনি ওই ডেডলাইন মিট করতে হবে। আপনাকে কোন সময়ের মধ্যে আপনার কি ধরনের অ্যাক্টিভিটিস কিংবা কি ধরনের মাইলস্টোন গুলো অ্যাচিভ করতে হবে, সেগুলোর মধ্যে আপনি ট্র্যাকে থাকতে পারবেন। সেগুলো সব সময় প্রসেস করা, অর্গানাইজ করা, সেই জায়গায় আপনাকে ধরে রাখা, এই জায়গাগুলোতে আপনাকে হেল্প করবে। দেন ধরেন আপনার এখন মনে হলো যে আমার পড়াশোনার জন্য এই মুহূর্তে সবই তো অনলাইন, আমার একটা ভালো ল্যাপটপ কিনতে হবে। হয়তো আপনি চিন্তা করলেন আপনার পকেটে টাকা আছে 40,000 টাকা, আর 20,000 টাকা ভরে আপনি একটা ভালো ল্যাপটপ কিনবেন, যে হ্যাঁ না ঠিক আছে আমি একটা ল্যাপটপ নিবো, দেন আমি একটা স্মল স্কেল প্রজেক্ট করবো, এটা করবো সেটা করবো বলছেন। কিন্তু আপনি যখন প্রজেক্ট ম্যানেজমেন্টে আসবেন, আপনাকে আসলে সবসময় ক্যালকুলেট করতে হবে আপনার বাজেট কত আছে। প্রত্যেকটা লাইন আইটেম, প্রত্যেকটা অ্যাক্টিভিটিস, প্রত্যেকটা সিকোয়েন্স, সবকিছুর জন্য আপনার বাজেটটা ফিক্সড। আপনার আসলে বাজেট কত আছে এবং অন টাইম আপনি সেই বাজেটটা মিট করতে পারছেন কিনা, আপনি বাজেট এক্সটেন্ড করে ফেলছেন কিনা, আপনি ওভার বাজেটেড হয়ে যাচ্ছেন কিনা, সেই সব বিষয়গুলো বেসিক্যালি আপনাকে, এই কোর বিষয়গুলো প্রজেক্ট ম্যানেজমেন্ট আপনাকে হেল্প করবে। আমি জানি যে বিষয়গুলো হয়তো আপনাদের অনেকে আপনারা পরিচিত, কিন্তু অনেকের কাছে অনেক নতুন। আমি দেখেছি যে আপনাদের যারা পার্টিসিপেন্ট লিস্ট আমি দেখেছিলাম এখানে ঢোকার আগে, আমি দেখেছি অনেক স্টুডেন্ট আছেন। স্টুডেন্টরা পার্টিকুলারলি হয়তো অনেকে এই বিষয়গুলোর সাথে পরিচিত না। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে জাস্ট হয়তো কমেন্টে দিবেন, আই উইল রেসপন্ড লেটার। আচ্ছা নেক্সট স্লাইড প্লিজ, আমরা একটু দ্রুত যাব। নেক্সট স্লাইড। ওকে থ্যাংক ইউ। না আগেরটা। ওকে, is it the slide? Okay. ওকে আচ্ছা, সো এখন একটা বড় ভুল আমরা প্রায় করে থাকি, আমরা যারা অনেকে প্রফেশনালস আছি তারাও ভুল করে থাকি। আমরা অনেকে এই কনসেপ্ট নোটকে ভেবে বসি যে এটা একটা প্রজেক্ট প্রপোজাল। হয়তো কেউ একজন বললো যে না আসলে ওখানে পার্টিকুলারলি ডেভেলপমেন্ট সেক্টরে যে আমরা আসলে ডোনার একটা চেয়েছে, প্রপোজাল চেয়েছে, তো আমরা একটা প্রপোজাল লিখে দিয়ে দিই। তো আমি যেটা দেখেছি যে অনেক ক্ষেত্রেই যেটা হয় যে আমাদের অনেকেই আমরা যেটা করি, যারা ফ্রেশার্স কিংবা স্টুডেন্টস তাদের অনেকে হয়তো পরিচিত নয় এই বিষয়টার সাথে, কিন্তু অনেক প্রফেশনালসরা আমি দেখেছি প্রপোজালকে কনসেপ্ট নোটকে মনে করছে প্রপোজাল। আচ্ছা ওকে, তো এখন আমাদের আসলে একটা বিষয় বুঝতে হবে প্রপোজালটা কি জিনিস আর কনসেপ্ট নোটটা কি জিনিস। হ্যাঁ, প্রপোজালটা হচ্ছে কি একটা ডিটেইল ডেসক্রিপশন থাকবে, আপনি আসলে কি করতে চান, কি অ্যাচিভ করতে চান, আপনি কেন এই প্রজেক্ট করতে চান, এই প্রজেক্ট করার পিছনে আপনার লজিক কি, আপনার রেশনাল কি, জাস্টিফিকেশন কি। দেন আপনি যে এই প্রজেক্ট ওকে আপনি দাঁড় করালেন যে আমি আমার এলাকায় একটা প্রজেক্ট করতে চাই, এবং সেটা হচ্ছে গিয়ে আমার এলাকার যে যত স্কুল আছে, আমার এলাকায় 10টা স্কুল আছে, এই 10টা স্কুলে
স্টুডেন্টরা আসলে যারা যারা সাইবার বুলিং এর শিকার, আমি তাদের মধ্যে হচ্ছে কি স্কুল স্টুডেন্টদের মধ্যে আমি চাই যে অ্যাওয়ারনেস বিল্ড করতে, যাতে তারা সাইবার বুলিং এর শিকার না হয়। ধরেন এটা আপনার একটা প্রজেক্ট, এখন আপনাকে আসলে জাস্টিফিকেশন দিতে হবে যে মানে আমার এলাকায় আমি সাইবার বুলিং এর যাতে অ্যাওয়ারনেস তৈরি হয় সেই জন্য আমি একটা প্রজেক্ট করবো, এটা বললেই হবে না। আসলে এটা কেন আপনি করবেন? আপনার এলাকায় আসলে কোন স্ট্যাটিস্টিক্স আছে কিনা যে এত পার্সেন্ট স্টুডেন্টস রিপোর্ট করেছে যে তারা আসলে সাইবার বুলিং এর শিকার, কিংবা টোটাল কোনো ন্যাশনাল রিপোর্ট আছে কিনা, কিংবা কোনো ইনসিডেন্ট রিপোর্টেড হয়েছে কিনা, এই ধরনের কিছু বিষয় আপনার জাস্টিফিকেশন তৈরি করতে হবে কেন আপনি এটা চান। আমরা আসলে অনেক কিছুই চাই, আমরা ডোনারকে অনেক কিছুই বলতে পারি, আমি এটা চাই, আমি ওটা চাই, আমার এই প্রজেক্ট লাগবে, আমার ওই প্রজেক্ট লাগবে। কেন লাগবে? এখন কেন লাগবে অনেকে দায়সারা ভাবে বলে যে আমাদের দেশে আমরা অনেক আছে, অনেকেই হচ্ছে সাইবার বুলিং এর শিকার হচ্ছে। কোথায় এটা রেফারেন্স কই? অনেকে না মানে এই যে ভাষা ভাষা কথা তখন আর কাজ হয় না। তো এইসব ভাষা ভাষা কথা বলা যাবে না, মানে বায়বীয় কথাবার্তা বলা যাবে না। আপনাকে জাস্টিফাই করতে হবে উইথ স্ট্রং জাস্টিফিকেশন, উইথ স্ট্রং লজিক, উইথ রেফারেন্স, যে এখানে দেখা গিয়েছে এত পার্সেন্ট স্টুডেন্ট রিপোর্ট করেছে, ওই একটা রিসার্চে বেরিয়ে এসেছে, একটা গবেষণায় বেরিয়ে এসেছে এতজন পার্টিকুলারলি ইয়াং গ্রুপ কিংবা স্টুডেন্ট গ্রুপ তারা আসলে সাইবার বুলিং এর শিকার হচ্ছে অনলাইনে। এই ধরনের বিভিন্ন ভাবে আপনাকে জাস্টিফাই করতে হবে। দেন আপনি হয়তো প্রজেক্ট প্রপোজালে আরো আপনি দেন কি করবেন, মানে এই সাইবার বুলিং কাউন্টার করার জন্য আপনি কি করবেন, আপনি বিভিন্ন অ্যাক্টিভিটিস করবেন, সেই অ্যাক্টিভিটিস গুলোকে আপনাকে ডিসক্রাইব করতে হবে, আপনি সেগুলোর টাইমলাইন দিতে হবে, আপনার পুরো মেথোডোলজিটা কি হবে। মেথোডোলজি ইজ দ্য প্রসেস, সিম্পল কথা, বাংলা কথা হচ্ছে প্রসেস। আপনি প্রসেসটা কি সেই বিষয়টাকে আপনি বলবেন। দেন আপনাকে এটা বলতে হবে এখানে আসলে কারা কারা থাকবে, কোন কোন এক্সপার্টরা কাজ করবে, আপনার হিউম্যান রিসোর্স কতজন থাকবে, আপনার ফাইন্যান্সিয়াল রিসোর্স কি পরিমাণ, আপনার এস্টিমেটেড বাজেট কি হবে, প্রত্যেকটার বাজেট ব্রেকডাউন দেখাতে হবে, ইচ এন্ড এভরি অ্যাক্টিভিটির বাজেট ব্রেকডাউন দেখাতে হবে। এটা হচ্ছে ভাই একটা প্রজেক্ট প্রপোজাল। এটা 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 একটা লম্বা কাজ। এটা এমন না যে আজকে বসলাম 2 দিন পরে আমি একটা প্রপোজাল রেডি করে ফেললাম, বিষয়টা সেটা। এটার জন্য আপনাকে একটু সার্চ করতে হবে, আপনাকে একটু রিসার্চ করবেন, আপনি একটু গুগলে ঘাটবেন, আপনি তথ্য সংগ্রহ করবেন, আপনি প্ল্যানিং করবেন, আপনি ব্রেন স্টর্মিং করবেন, আপনার টিম মেম্বারদের সাথে বসবেন, আপনি দেন একটা কিছু দাঁড় করাবেন, সেটাকে প্রুফ রিডিং করবেন, সেটাকে আবার রিচেক করবেন। তো এইভাবে আপনি আসলে একটা প্রপোজাল দাঁড় করাবেন। নাও দ্য কনসেপ্ট নোট, এই যে বিষয়টা ভুল হয়ে যায়, অনেকেই মনে করে কনসেপ্ট নোটটা হচ্ছে গিয়ে প্রজেক্ট প্রপোজাল। যখন কেউ বলে ঠিক আছে, হয়তো কেউ কোনো একটা প্রজেক্টের জন্য স্পন্সর খুঁজতেছে, তো সে ভাবে কি, ধরেন কোন একটা স্পন্সরের কাছে গেল যে দেখেন আমার একটা আইডিয়াস আছে, এই আইডিয়াটা আমি আসলে কাজে লাগাতে চাই কিংবা কাজ করতে চাই এই আইডিয়াটা নিয়ে। তো তখন স্পন্সর কিংবা ডোনার বলে ঠিক আছে তুমি একটা দিও, একটা কনসেপ্ট নোট দিও, তো অথবা কনসেপ্ট নোটটা আমাকে ইমেল করে দিও। তো অনেকে ভাবে যে আমাকে প্রপোজাল ডেভেলপ করতে বলছে, তারা একদম বিশাল প্রপোজাল নিয়ে যায়। ভাই ওই বিশাল প্রপোজাল ইনিশিয়ালি কেউ পড়ার জন্য ইন্টারেস্টেড না, মানে অত বিশাল পড়া মানে প্রপোজাল পড়ার সময় নেই, মানে বিশ্বাস করেন না করেন মানুষের সময় খুবই কম। যেমন এই যে আমাকে খুব কম সময় বেঁধে দেওয়া হয়েছে যে 40 মিনিট আজকের দিনের জন্য, ঠিক তেমনি মানুষের সময় কম, ডোনারদেরও সময় কম। মানে আপনার আইডিয়া শোনার জন্য ওই প্রজেক্ট প্রপোজাল পুরোটা ফার্স্ট টু লাস্ট পড়ে দেখার মতো সময় কারো সময় নেই। তো দেখছি ছোট্ট কনসেপ্ট নোটটা কি, যে প্রজেক্ট প্রপোজালের কথা বলেছি সেটাই হচ্ছে ব্রিফলি দিতে হবে, একদম ছোট করে, একদম সারসংক্ষেপ। আমরা স্কুলে আমি জানি না আপনারা কলেজে আপনাদের সময় ছিল কিনা, আমি তো অনেক আগের, অনেক পুরনো স্টুডেন্ট, তো ওই সময় পড়েছি না যে সারাংশ লিখো, সারমর্ম লিখো, এই ধরনের বিষয় ছিল না, যে বড় একটা বিষয় থাকতো আমরা সারাংশ লিখতাম, ছোট করে নিয়ে আসতাম। ঠিক ওই কনসেপ্ট নোটটা হচ্ছে ভাই সারাংশ, একদম ছোট্ট করে নিয়ে আসবেন, যে আপনার আইডিয়াটা কি, সমস্যাটা কি, কি সমস্যা, আপনার প্রবলেম স্টেটমেন্ট দিবেন, আইডিয়াটা কি, কি কি অ্যাক্টিভিটি করবেন, এই ছোট করে একদম জাস্ট কাইন্ড অফ এক্সিকিউটিভ যে নোট থাকে ওই ধরনের একটা কিছুই করবেন। তো ওইটা কোথায় কোথায় লাগে, ধরেন আপনি কোনো ডোনারের কাছে গেলেন, কিংবা কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের কাছে গেলেন, কিংবা কোনো স্পন্সরের কাছে গেলেন যে ভাই আমার একটা আইডিয়াস আছে, সে বলবে শুনি আপনার আইডিয়াস অথবা দেখি আপনার আইডিয়াস, আপনি তখন সেই 2 পাতার কনসেপ্ট নোটটা বের করে দিবেন। কনসেপ্ট নোটটা এটা ভ্যারি করে, এটা 2 পাতা থেকে 5 পাতা যে কোনো কিছু হতে পারে, বাট আপনি একটা ওই কনসেপ্ট নোটটা দিবেন, তখন সে হয়তো কনসেপ্ট নোটটা 2 পাতা হলে পড়বে। কিন্তু আপনি যখন এত মোটা একটা কনসেপ্ট নোট দিবেন, যেটা হয়তো 20 পাতা প্রপোজাল দিবেন, 20 পাতা 25 পাতা 30 পাতা 15 পাতা হলে ওই জিনিস কেউ পড়ে দেখবেন, এটা দেখে বলবে আচ্ছা ঠিক আছে রেখে যান, এটা আমি পড়ে জানাবো, পরে আর সে এটা ভয়েই খুলবেন, এত বিশাল জিনিস পড়বে না। তো এটা হচ্ছে কি সে কনসেপ্ট নোট। তো সেই ক্ষেত্রে এখন বিষয় হচ্ছে একটা কোশ্চেন আসতে পারে যে ভাইয়া কোথায় কনসেপ্ট নোট লাগে আর কোথায় প্রপোজাল লাগে।
এখন এটা ডিপেন্ড করে, প্রপোজালের কিছু ভাগ আছে। ধরেন কিছু প্রপোজাল আছে যেগুলো হচ্ছে কি বলা হয় যে ফর্মালি সলিসিটেড। এখন ফর্মালি সলিসিটেড কোনগুলো, যেগুলো হচ্ছে গিয়ে ডোনার আপনাকে একটা অ্যাপ্লিকেশনে দিয়ে বলবে যে রিকোয়েস্ট ফর প্রপোজাল, যেটাকে আমরা বলি যে আরএফপি। যারা হয়তো দীর্ঘদিন কাজ করছেন তারা জানেন আরএফপি কি, বাট এটাকে বলে রিকোয়েস্ট ফর প্রপোজাল। মানে একটা প্রপোজাল আমরা রিকোয়েস্ট করতেছি আপনাদের কাছ থেকে, ডোনার রিকোয়েস্ট করে যে তোমরা এখানে জমা দাও। সেইখানে যেটা হয়, তারা হচ্ছে আইদার কোনো নির্দিষ্ট টেমপ্লেট দিয়ে দেয়, কিংবা কোনো স্পেসিফিক ফরম্যাট দিয়ে দেয়। ধরেন আমি যে বললাম যে প্রপোজাল হতে হবে এরকম, আপনি একটা টাইটেল থাকবে, আপনি একটা ব্যাকগ্রাউন্ড দিবেন, রেশনালিটি দিবেন, দেন অ্যাক্টিভিটিস দিবেন, আপনার অর্গানাইজেশনাল স্ট্যান্ড, এইসব আমি যত স্টেপ গুলো বললাম, হয়তো এইসব বিষয় নাও লাগতে পারে। হয়তো আরএফপি যেটা বলছি কিংবা ফর্মালি সলিসিটেড, সেই জায়গায় হয়তো ডোনার আপনাকে হয়তো 10টা কোশ্চেন দিবে, আর কিছু না। 10টা কোশ্চেন দিয়ে বলবে এই 10টা কোশ্চেনের অ্যান্সার দিয়ে দাও। এটাই হচ্ছে গিয়ে তার প্রপোজাল। এটা হচ্ছে একটা। আর একটা হচ্ছে গিয়ে, এটা হচ্ছে ফর্মালি, ঠিক আছে। ইনফর্মালি সলিসিটেড যে প্রপোজাল গুলো আছে, সেটার জন্য তারা হচ্ছে গিয়ে কোনো ধরনের ইয়ে থাকে না, যে অফিসিয়াল কোনো আউটলাইন থাকে না যে এই 10টা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে, এই ধরনের কিছু নাই। কিংবা এই কি কি জিনিস করতে হবে, কোনো স্ট্রাকচার, কোনো ফরম্যাট, প্রপোজালের কোনো ফরম্যাট তারা দিয়ে দেয় না, যেটা হয়তো ফর্মালি সলিসিটেড ফর্মে দেয়, কিন্তু ইনফর্মালি যে সলিসিটেড প্রপোজাল গুলো আছে সেটাতে দেয় না, ঠিক আছে। সো দুইটা গেল, একটা হচ্ছে ফর্মালি, যেটাতে কোনো স্ট্রাকচার ফরম্যাট থাকবে কিংবা ডোনার বলে দিবে এই বিষয়গুলো অ্যাড্রেস করো, এই কোশ্চেন গুলো অ্যাড্রেস করো। আর 2 নম্বর হচ্ছে ইনফর্মালি, যেটাতে কোনো বাধা ধরার নিয়ম নাই, আপনি আপনার ইচ্ছা মতো সাজাবেন, কতটা ভালোভাবে প্রপোজালটা আপনি প্রেজেন্ট করবেন ডোনারের কাছে। 3 নম্বর হচ্ছে কিছু আছে আনসলিসিটেড। এখন আনসলিসিটেড গুলো হচ্ছে গিয়ে মানে যেটা হয় যে এই টাইপ প্রপোজাল গুলো মানে কাইন্ড অফ যে থট বাই দ্য পারসন, মানে তারা নিজেরাই তৈরি করবে, তারা নিজেরাই রিকোয়েস্ট করবে। লাইক ধরেন আপনি চিন্তা করছেন যে আমার একটা আইডিয়া হয়েছে এবং আইডিয়াটা খুব চমৎকার, আইডিয়াটা আমার কমিউনিটিতে খুব ভালো একটা প্রভাব ফেলবে, একটা ভালো ডেভেলপমেন্ট হবে। সো আপনি আপনার আইডিয়াটা নিয়ে ডোনারের কাছে যাবেন। ফর্মালি সলিসিটেডটা ডোনার আরএফপি আহ্বান করেছে, ইনফর্মালিও হচ্ছে ডোনার বলেছে, আপনি গিয়েছেন। আনসলিসিটেড যেটা, সেটা ডোনার বলে নাই, আপনি নিজে ডোনারের কাছে যাচ্ছেন এবং আপনি নিজে একটা প্রপোজাল বানিয়ে নিয়ে ডোনারের কাছে গেলেন। সো এটা গেল 3টা। 4 নম্বর হচ্ছে কন্টিনিউয়েশন প্রপোজাল। কন্টিনিউয়েশন প্রপোজাল বেসিক্যালি ধরেন আগে এই ধরনের প্রজেক্ট হয়েছে এবং হওয়ার পরে বেশ সাকসেসফুল হয়েছে, খুব ভালো হয়েছে, স্টেক হোল্ডাররা খুব পছন্দ করেছে এবং এটা খুব ভালো মানে একটা আউটপুট তৈরি হয়েছে, ইম্প্যাক্ট খুব ভালো ছিল, চমৎকার ছিল, পজিটিভ ইম্প্যাক্ট তৈরি হয়েছে। আপনি ফিল করছেন কিংবা আপনার টিম ফিল করছে, আপনার অর্গানাইজেশন ফিল করছে এই প্রজেক্টটা আরো 2 বছর কন্টিনিউ হওয়া উচিত, তাহলে হচ্ছে কি যে একটা গ্রেটার গোল আমরা অ্যাচিভ করতে পারবো। তো তখন হচ্ছে গিয়ে আবার আপনারা হয়তো ডোনারের কাছে লিখছেন যে না, আমরা এটার একটা কন্টিনিউয়েশন চাই, এটার একটা সেকেন্ড ফেজ চাই, আগেরটা ফার্স্ট ফেজ ছিল, আমরা একটা সেকেন্ড ফেজ আমরা কন্টিনিউ করতে চাই। সো এটা হচ্ছে গিয়ে যে কন্টিনিউয়েশন প্রপোজাল। হ্যাঁ, সো এই ধরনের একটা প্রপোজাল থাকতে পারে। দেন আরেকটা হচ্ছে গিয়ে যে সাপ্লিমেন্টাল প্রপোজাল বলে এটাকে। সাপ্লিমেন্টাল প্রপোজালটা হচ্ছে গিয়ে যে আপনার জন্য ধরেন 1 মিলিয়ন ইউরো আপনাকে একটা প্রজেক্টে বরাদ্দ দেওয়া হয়েছে, আপনি প্রজেক্টটা করছেন, কিন্তু প্রজেক্টটা করতে করতে গিয়ে আপনার কাছে মনে হয়েছে যে এখানে আসলে আরো কিছু রিসোর্স দরকার, আরো কিছু বাজেট অ্যালোকেট করা দরকার, আরো কিছু অ্যাক্টিভিটিস হলে কাজগুলো খুব চমৎকার হয়। প্রজেক্ট লোকেশন 2টা ছিল, কিন্তু আপনার কাছে মনে হয়েছে আরো একটা যদি প্রজেক্ট লোকেশন অ্যাড করা যায়, কারণ ওই প্রজেক্ট লোকেশনটা বেশ পটেনশিয়াল। এই ধরনের বিভিন্ন বিষয় হতে পারে আপনার প্রজেক্ট ইমপ্লিমেন্ট করতে গেলে। তখন হয়তো যেটা হচ্ছে আপনি আরেকটা সাপ্লিমেন্টাল প্রজেক্ট প্রপোজাল লিখবেন যে আমার এই ধরনের এক্সট্রা রিসোর্স দরকার, এক্সট্রা বাজেট দরকার, আমি কারণ হচ্ছে আমার প্রজেক্ট স্কোপে আমি টাইমলাইন বাড়াবো, আমি রিসোর্স বাড়াবো, আমার অ্যাক্টিভিটিস বাড়াবো, আমার লোকেশন বাড়াবো, এই যে বিষয়গুলো আপনি এক্সট্রা চাচ্ছেন, এটা হচ্ছে কি এটার জন্য আপনাকে আরেকটা সাপ্লিমেন্টাল প্রপোজাল দিতে হবে। বাট এটা কনফার্ম না যে ডোনার আপনি দিলেই সাপ্লিমেন্টাল প্রপোজাল অ্যাকসেপ্ট করবে, সেই ধরনের কোনো বিষয় নাই। আর সো প্রপোজালের টাইপগুলো আমরা একটা ধারণা পেয়েছি, ফর্মালি সলিসিটেড, ইনফর্মালি সলিসিটেড, আনসলিসিটেড। মানে আমি জানি না আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন, যদি শুনতে না পান আমাকে একটু জানাবেন। হ্যাঁ,
মানে মানে আমি হঠাৎ করে ব্ল্যাঙ্ক হয়ে যায়, আমি একা কথা বলছি তো, আর আপনাদেরকেও দেখতে ভাইয়া শোনা যাচ্ছে? ওকে, থ্যাংক ইউ। দেন 4 নম্বরটা হচ্ছে কন্টিনিউয়েশন, যেটা হচ্ছে অলরেডি একটা ফেজ শেষ, এটা সাকসেসফুল ছিল এবং আপনারা চান যে এটাকে আসলে কন্টিনিউ করতে, সেকেন্ড ফেজে নিয়ে যেতে, অথবা 2টা ফেজ হলে তৃতীয় ফেজে যেতে, সেটা একটা। আর দেন আরেকটা হচ্ছে গিয়ে সাপ্লিমেন্টাল প্রপোজাল। সো এটা হচ্ছে গিয়ে প্রপোজালের বিষয়। আর কনসেপ্ট নোটটা তো আমি বললাম, আপনি ছোট আকারে ব্রিফ করে নিয়ে যাবেন ডোনারের কাছে অথবা স্পন্সরের কাছে, তারা এটা দেখবে 2 পেজ থেকে 5 পেজ, এর বেশি হলে কেউ পড়তে চায় না। হ্যাঁ, সো এগুলো হচ্ছে কি বিষয়। ওকে, সো নেক্সট স্লাইড প্লিজ। আরেকবার ক্লিক করবেন। ওকে, আচ্ছা, এরপরে ধরেন আপনি একটা প্রজেক্ট পেলেন, কিংবা একটা প্রজেক্ট আপনি শুরু করতে পারলেন। প্রজেক্ট সাইকেল হচ্ছে বেসিক্যালি সেই ফেজটা আপনার শুরু থেকে প্রজেক্টের স্টার্টিং, মানে প্রজেক্ট যে মুহূর্তে কিক অফ করাটা ঠিক বলবো না, এটা প্রজেক্ট আইডিয়া জেনারেট শুরু করে, আই মিন দা কনসেপ্ট নোট থেকে শুরু করে একদম প্রজেক্ট এন্ড পর্যন্ত বেসিক্যালি হচ্ছে প্রজেক্টের লাইফ সাইকেল। আমি এখানে হয়তো 6টা পয়েন্ট দিয়েছি। এই যে মডেলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মডেলটা বেসিক্যালি হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড ব্যাংকের ডেভেলপ করা। প্রজেক্ট সাইকেলের অনেকগুলো মডেল আছে, কেউ হয়তো এখানে 6টা কম্পোনেন্ট আছে, 6টা পার্ট আছে এখানে ভাগ করা। ওয়ার্ল্ড ব্যাংক 6টা ভাগে এটাকে ভাগ করেছে প্রজেক্ট সাইকেলকে, কেউ 4টা ভাগে ভাগ করেছে, কেউ 8টা ভাগে ভাগ করেছে, এখানে অনেকগুলো ভাগ আছে। বাট ওটা বিষয় না, কারণ হচ্ছে কি এগুলোই হয়তো কেউ আলাদা করেছে। ফর এক্সাম্পল, এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন 2 নম্বর পয়েন্ট হচ্ছে প্রিপারেশন। অনেকে হচ্ছে গিয়ে যে প্রিপারেশন, অ্যাপ্রাইজাল আর অ্যাপ্রুভাল এগুলোকে একটা পয়েন্টে নিয়ে এসেছে। অনেকে আবার ইমপ্লিমেন্টেশনকে ভাগ করেছে, অনেকে ইভালুয়েশনকে ভাগ করেছে। হ্যাঁ, ওই যে আমি যখন লাস্টে দিয়েছি যে যেটা হচ্ছে গিয়ে যে কমপ্লিশন বা ইভালুয়েশন যেটা বলছি, সেটাকে 2 ভাগে ভাগ করেছে। কেউ এটাকে দিয়েছে মনিটরিং এন্ড ইভালুয়েশন একটা পার্ট, আর একটা হচ্ছে গিয়ে যে প্রজেক্ট কমপ্লিশন আরেকটা পার্ট। সো এটা 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 কোনো বিগ ম্যাটার করে না, এটা কোনো বড় কোনো ইস্যু না, বাট একটা স্ট্যান্ডার্ড প্রসিডিউর হচ্ছে, এটা হচ্ছে একটা প্রজেক্টের লাইফ সাইকেল, যে হাউ প্রজেক্ট ওয়ার্কস। এখন একটু জাস্ট জেনে নেই যে আসলে এটা দিয়ে কি বোঝাচ্ছে, কোনটা দিয়ে কি বোঝাচ্ছে। প্রথম যে স্টেজটা আছে সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন স্টেজ। এই স্টেজে বেসিক্যালি আপনি আইডিয়াটা জেনারেট করছেন, আপনি আইডিয়াটাকে স্ট্রাকচার করছেন, আপনি বেসিক্যালি দ্য কনসেপ্ট নোট, প্রজেক্ট কনসেপ্ট নোট যেটা, সেটা আপনি ডেভেলপ করছেন। এরপরে আসেন যে প্রিপারেশন স্টেজ। হ্যাঁ, প্রিপারেশন স্টেজে আপনি দেখছেন যে এটা টেকনিক্যাল অ্যাসেসমেন্ট করে দেখছেন যে এই যে আপনি যে আইডিয়াটা করছেন সেটা কি কাজ করবে কিনা, এটার ইকোনমিক অ্যাসেসমেন্ট কি হতে পারে, সোশ্যাল ইস্যুস কি হতে পারে, কোনো কালচারাল ইস্যুস আছে কিনা, এটার ইনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট কি হতে পারে, আপনার অর্গানাইজেশনাল সেই ক্যাপাসিটি গুলো আছে কিনা, তারপর অর্গানাইজেশনাল যে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট গুলো আছে কিনা, ম্যানেজমেন্ট কিভাবে কাজ করবে, প্রক্রিয়রমেন্ট কিভাবে হবে, এটার রেজাল্ট কি কি হতে পারে, এটার ইম্প্যাক্ট কি কি হতে পারে, এটার রিস্ক কি কি আসতে পারে, সেগুলোর কন্টিনজেন্সি প্ল্যান কি কি হতে পারে। এই যে বিষয়গুলো আছে, এগুলো আসলে আপনার ওই প্রিপারেশন স্টেজে যাবে। হ্যাঁ, দেন যে পরের স্টেজটা আছে এটা হচ্ছে অ্যাপ্রাইজাল স্টেজ। অ্যাপ্রাইজাল স্টেজে আপনি বেসিক্যালি এটা হচ্ছে প্রজেক্ট অ্যাপ্রাইজাল ডকুমেন্ট। এখানে হচ্ছে কি ধরেন আপনি একটা লিগ্যাল এগ্রিমেন্ট গুলো আপনি ড্রাফট করবেন, কিছু লিগ্যাল প্রসিডিউর আছে। যে কোনো প্রজেক্ট আপনি ইমপ্লিমেন্ট করলেন, যে আমি একটা প্রজেক্ট পেলাম আর প্রজেক্ট ইমপ্লিমেন্ট করে ফেললাম বললেই হলো না, দেয়ার আর সাম লিগ্যাল প্রসিডিউরস। আপনি হয়তো সেই প্রসিডিউর গুলো হতে পারে যে গভর্নমেন্টের কিছু রুলস এন্ড রেগুলেশনস আছে, কিংবা বিভিন্ন অর্গানাইজেশনাল কিংবা ইনস্টিটিউশনাল কিছু পলিসিস আছে, সেই জিনিসগুলো আপনাকে আসলে ড্রাফট করে ফেলতে হবে, সেগুলো করতে হবে। দেন হচ্ছে গিয়ে আপনি পরবর্তী স্টেজে চলে যায় নেগোসিয়েশন কিংবা ব্রড অ্যাপ্রুভাল প্রসেস। নেগোসিয়েশনটা আসে হচ্ছে গিয়ে এটা যখন কোনো বড় ধরনের প্রজেক্ট হয়, তখন আসলে এই ধরনের নেগোসিয়েশনের কিছু বিষয় আসে যে না আমরা আসলে এই ধরনের কাজ করতে পারবো, কিংবা আমাদেরকে এডিশনাল এটা দিতে হবে। ডোনার হয়তো বললো না তোমরা আসলে এটা তোমাদের প্রপোজাল ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু ওই 2টা কম্পোনেন্টে আমরা এগ্রি করছি না, কিংবা আমরা ওই অন্য 2টা কম্পোনেন্ট তোমাদেরকে রিকমেন্ড করছি। এগুলো কিছু নেগোসিয়েশন হয়, কিছু বার্গেইন হয়। এগুলো বড় কিছু প্রজেক্টে সেই ধরনের এটা হতে পারে, পার্টিকুলারলি ধরেন গভর্নমেন্টের সাথে কোনো বড় প্রজেক্টে যাচ্ছে, কিংবা মাল্টি-মিলিয়ন ডলার্সের কিছু প্রজেক্ট যাচ্ছে, অনেক সময় ডোনার হয়তো সেই ধরনের কিছু রিকোয়ারমেন্টস থাকে। আবার অনেক সময় হয়তো গিয়ে ডোনার বলছে কিন্তু আপনি কাইন্ড অফ আসলে সেটা মানতে চাচ্ছেন না, আপনার অর্গানাইজেশন সেটা নিতে চাচ্ছে না, আপনার অর্গানাইজেশন মনে হচ্ছে এটা আসলে কভার করতে পারবে না, হয়তো আপনি নেগোসিয়েশনে যাচ্ছেন যে দেখো তুমি যেটা বলেছো দিস ইজ ফাইন এন্ড দিস ইজ অ্যাবসলিউটলি ফাইন, বাট আমার কাছে মনে হয় এইভাবে হলে আর একটু ভালো হয়, আই রিকোয়েস্ট ইউ টু রিকনসিডার। এই ধরনের কিছু নেগোসিয়েশন চলে। এবং এই জায়গাটা এসে ওই যে আপনি এর আগের স্টেজে যে অ্যাপ্রাইজাল স্টেজে যে লিগ্যাল এগ্রিমেন্টস কি ম্যানেজমেন্ট যেগুলো করেছেন, যে ড্রাফট গুলো আপনারা তৈরি করেছেন, এখানে এসে আপনাকে ফাইনাল করে ফেলতে হবে।
আপনি এখানে এসে এই স্টেজে এসে ফাইনাল করে দিবেন, মানে সবকিছু হচ্ছে গিয়ে পুরো প্রজেক্ট সবকিছু হচ্ছে গিয়ে অ্যাপ্রুভড, এভরিথিং ইজ অ্যাপ্রুভড। হ্যাঁ, তো আপনার সবকিছু এখন অ্যাপ্রুভ, সবকিছু সাইন, আপনার মেমোরেন্ডাম অফ প্রেসিডেন্ট সাইন, সবকিছু ওকে। নাও এবার আপনি হচ্ছেন গিয়ে ইমপ্লিমেন্টেশনে যাবেন। হ্যাঁ, ফিফথ যে পয়েন্টটা সেটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন। আপনি বেসিক্যালি যে প্রজেক্ট প্রপোজাল যখন দিয়েছেন, আপনি যখন সেখানে উল্লেখ করেছেন যে আপনি কি কি অ্যাক্টিভিটিস করে আপনি ওই ডিজায়ার গোলটা, প্রজেক্ট গোলটা অ্যাচিভ করবেন, সেই অ্যাক্টিভিটিস গুলো আপনি আসলে সেখানে ইমপ্লিমেন্ট করবেন উইথ প্রজেক্ট ম্যানেজমেন্ট। দেন ফাইনালি গিয়ে আপনি যেটা করবেন, আপনি ইভালুয়েশনে যাবেন। আপনি ইমপ্লিমেন্টেশন সব শেষ, আপনি যে ফাইনাল পার্ট, আপনার পঞ্চম পার্টে ইমপ্লিমেন্টেশন কিন্তু আপনি করে ফেলেছেন। তো ফাইনালি গিয়ে আপনার ইমপ্লিমেন্টেশন শেষ, কিন্তু এই যে ইমপ্লিমেন্টেশন কি কি করেছেন, সেগুলোর রেজাল্ট কি কি হয়েছে, সেগুলোর আউটপুট কি দাঁড়িয়েছে, আউটকাম কি এসেছে, সেটা কি গোলকে অ্যাচিভ করতে পেরেছে কি পারেনি, পারলে কতটুকু পেরেছে, না পারলে কতটুকু পারেনি, কি কি চ্যালেঞ্জ আপনি ফেস করেছেন, কি কি জিনিস বাকি রয়েছে, আপনি প্রজেক্টটা ইমপ্লিমেন্ট করতে গিয়ে কি কি রিকমেন্ডেশন আপনার কাছে মনে হয়েছে, কি কি জিনিস আপনার নতুন করে মনে হয়েছে যে এই বিষয়গুলো আমরা যখন প্রজেক্ট তৈরি করেছি কিংবা শুরু করেছি তখন যেরকম ছিল, আমরা ইমপ্লিমেন্ট করতে গিয়ে আরো নতুন কিছু বিষয় বেরিয়ে এসছে, এবং অনেকগুলো চ্যালেঞ্জিং ফ্যাক্টর বেরিয়ে এসছে, অনেকগুলো অপরচুনিটিস বেরিয়ে এসছে। এই যে এতগুলো বিষয়, এগুলো আপনি আসলে একটা রিপোর্টে দিবেন ডোনারকে। এই রিপোর্টটা বেসিক্যালি আপনি ডোনারকে সাবমিট করবেন, এন্ড দেন লাস্ট হচ্ছে ফাইনাল একটা ইভালুয়েশন, যে সবকিছু একটা ডকুমেন্টেশন হবে, আপনার প্রজেক্ট অ্যাক্টিভিটি সবকিছু ফার্স্ট টু লাস্ট সবকিছু আপনি ডকুমেন্ট করবেন, আপনি একটা ইভালুয়েট করবেন যে whether এই প্রজেক্টটা সাকসেসফুল, ইটস কাইন্ড অফ ফিডব্যাক যে আপনার এগুলো সাকসেসফুল হয়েছে কিনা, কিংবা কোথায় শর্টকামিংস আছে, কোথায় লুপ হোলস গুলো আছে, কোথায় কোথায় আরো ইমপ্রুভমেন্টের জায়গা আছে, সেই জায়গাগুলোতে আসলে কাজ করার ই আছে। হ্যাঁ, আচ্ছা, নেক্সট স্লাইড প্লিজ। জানি এত ওকে, আচ্ছা, এগুলো কিছুটা আমি আলোচনা করেছিলাম আরো দুইটা স্লাইড আগে। যা অনেকে বলে, আচ্ছা ভাইয়া তাহলে প্রজেক্ট প্রপোজাল যখন করবো এটার স্ট্রাকচারটা কি হবে? প্রজেক্ট প্রপোজালের ডিপেন্ড করছে, ওই যে বললাম যে কি ধরনের প্রপোজাল। এর আগে আমি যে বলছিলাম না যে ফর্মাল প্রপোজাল, ফর্মালি সলিসিটেড, কিংবা ইনফর্মাল, কন্টিনিউয়েশন, মানে যেই ধরনের টাইপের উপর বেস করে। কিন্তু একটা স্ট্যান্ডার্ড ধরেন প্রপোজাল যদি আপনি চান, কিংবা আপনি নিজে ডেভেলপ করতে চান, কিংবা কোনো ধরনের স্ট্রাকচার ফরম্যাট ডোনার আপনাকে দেয়নি, স্পন্সর আপনাকে দেয়নি, তখন আসলে আপনি এই ফরম্যাটটা ফলো করতে পারেন। বাট এখানে কিছু কম বেশি আছে, এটা ডিপেন্ড করছে কি ধরনের প্রজেক্ট সেটার উপরে। ধরেন একটা প্রজেক্টে বেসিক্যালি আপনি ডেফিনেটলি ফার্স্ট একটা কভার পেজ দিবেন, আপনি কোন অর্গানাইজেশন কোথায় সাবমিট করছেন, কাকে করছেন, এগুলো আপনি লিখবেন। দেন একটা এক্সিকিউটিভ সামারি দিবেন যে ওভারঅল প্রজেক্টটা কি, কেন করতে চান, মানে পুরো বিষয়টাই, পুরো প্রজেক্টটার যে আপনি প্রপোজালটা দিচ্ছেন সেটা একটা ছোট্ট একটা সামারি দিবেন যে আমরা এই কারণে এটা করতে চাই। দেন আপনি যেটা করবেন, পরের পয়েন্টে আসবে যে প্রবলেম স্টেটমেন্ট, মানে কোনো সমস্যা নাই, কিছু নাই, সবকিছু সুখে শান্তিতে চলতেছে, সবকিছু ফ্যান্টাস্টিক, অসাম, খুব ভালো, নো প্রবলেম, সবকিছু ভালো লাগতেছে, তাহলে তো আসলে এখানে কোনো প্রজেক্টের দরকার নেই। মানে তার মানে সবই ঠিক আছে, মানে দেয়ার শুড বি আ প্রবলেম, আপনার একটা কোনো সমস্যা থাকতে হবে, আপনার একটা কোনো প্রবলেম থাকতে হবে, আদারওয়াইজ এখানে কোনো যেখানে প্রবলেম নাই সেখানে প্রজেক্ট নেই। তো মানে প্রজেক্ট বলতে এই ডেভেলপমেন্ট প্রজেক্ট গুলো বোঝাচ্ছি। হ্যাঁ, তো প্রবলেম থাকতে হবে, সো আপনি সেই প্রবলেমটাকে ভালোভাবে আপনাকে তুলে দিতে, প্রবলেম স্টেটমেন্ট দিতে হবে যে আমার এখানে, আমার এলাকায় হচ্ছে গিয়ে ছেলে মেয়েদের এখানে খুব বাল্য বিবাহ হচ্ছে এবং বাল্য বিবাহের হার খুব বেশি, এটা হচ্ছে গিয়ে আমার প্রবলেম, এন্ড সেই প্রবলেমটাকে আপনাকে তুলে ধরতে হবে। এরপরের পার্টে আপনি যাবেন রেশনাল, মানে প্রবলেম তো বললেন, আপনার সমস্যা হচ্ছে গিয়ে আপনার এলাকায় বাল্য বিবাহের সংখ্যা অনেক। হ্যাঁ, ফরসে আমি একটা এক্সাম্পল দিচ্ছি আর কি, বাল্য বিবাহের সংখ্যা অনেক, এখন সেই সংখ্যাটাকে বললে তো হয়ে গেল না, আমাকে তো জাস্টিফাই করতে হবে। তখন আমি বলতে হবে যে হ্যাঁ, আদমশুমারির রিপোর্ট অনুযায়ী দেখা গেছে জনসংখ্যা এত, এইটার রিসেন্টলি একটা তথ্য অনুযায়ী এসছে, কিংবা অমুক প্রতিষ্ঠানের একটা গবেষণায় উঠে এসেছে এখানকার বাল্য বিবাহের সংখ্যা হচ্ছে 14%, কিংবা এত পার্সেন্ট হচ্ছে গিয়ে মাধ্যমিক স্কুল পার হওয়ার আগেই বিয়ে হয়ে যাচ্ছে। এই ধরনের বিভিন্ন বিষয় আপনাকে জাস্টিফাই করতে হবে। একটা জিনিস খেয়াল রাখবেন, যখন রেশনাল আসে, মানে আমার জীবনে আমি এটা দেখেছি, আমি জানি না আপনারা অনেকে দেখেছেন কিনা, দেখে থাকলে তো খুবই ভালো, আর যদি না দেখেন জানবেন। এখানে না মানে ল্যাঙ্গুয়েজ একটা বড় বিষয়। আপনি আসলে যখন এই যে কোনো প্রবলেম স্টেটমেন্ট দিলেন, যখন জাস্টিফাই করবেন রেশনালে কিংবা ওভারঅল প্রজেক্ট প্রপোজালে, আপনার ল্যাঙ্গুয়েজটা না মানে প্রপোজালের ল্যাঙ্গুয়েজ হতে হবে। যেমন ধরেন আপনি বললেন যে
প্রজেক্ট ম্যানেজমেন্ট, আমরা তো আমাদের লাইফে প্রজেক্ট ম্যানেজমেন্ট করি, সো আই মিন this is kind of the project management is actually, or the project I am implement is actually the philosophy of my life. আপনারা তো খুব মানে লিটারেচার, সাহিত্য, এটা সেটা নিয়ে আসলেন, that is not gonna work here. এটা এখানে কাজ করবে না। মানে এটা হয়তো আপনি এটা হতে পারে যে আপনি হয়তো লিটারেচারের স্টুডেন্ট, আপনি হয়তো দর্শনের স্টুডেন্ট, আপনার মধ্যে হয়তো সেই প্রভাবটা আছে, আপনি যেটাই বলেন ওটার মধ্যে একটা লিটারেচারের ধাঁচ আসে, আপনি যেটাই বলেন সেটার মধ্যে একটা দর্শনের ধাঁচ আসে, কিংবা আপনি যে ব্যাকগ্রাউন্ডের আমরা হয়তো সেই বিষয়টা নিয়ে আসি। হ্যাঁ, ধরেন কেউ ডাক্তার, সে হয়তো যে কোনো কিছুকে হয়তো ওই মেডিকেল টার্মের সাথে কানেক্ট করে ফেলে। তো সেই জায়গাটা একটা জিনিস খেয়াল রাখতে হবে খুব ভালোভাবে, যে দুইটা ডাইমেনশন আলাদা, দুইটা প্যারাডাইম আলাদা। ধরেন আপনি প্রজেক্ট প্রপোজালের জন্য যেই ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করবেন সেটা যেরকম, সেখানে আসলে আপনি খুব সুন্দর সাহিত্যিক কিছু নিয়ে আসলে হবে না, আপনাকে একদম ওই প্রপোজালের যে ল্যাঙ্গুয়েজ সেগুলো ইউজ করতে হবে। আবার যেমন ধরেন আপনারা যারা অনেকে বিশ্ববিদ্যালয়ের থিসিস করেছেন, কিংবা গবেষণা করেছেন, কিংবা এর পরবর্তীতেও বিভিন্ন কাজে ছিলেন, কিংবা যারা এখন রিসার্চের কাজ করেছেন, আমার মনে আছে আমরা যখন ছাত্র ছিলাম আমাদের সাথে অনেকেই যেটা হয়েছে যে তারা থিসিস করে বিশ্ববিদ্যালয়ের ফাইনাল ইয়ারে থিসিস করে তারা জমা দিচ্ছে, তো তাদের সুপারভাইজাররা দেখে বলছে যে মানে বিষয়টা এরকম হয়েছে যে তারা আসলে খুব একটা একাডেমিক ল্যাঙ্গুয়েজ ইউজ করেনি। তো প্রফেসররা তো বলছেন যে আপনাকে এটা প্রুফ রিড করতে হবে, মোর একাডেমিক ফ্লেভার আনতে হবে, মোর একাডেমিক ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে। আপনি যখন রিসার্চ করেন বিষয়টা সেরকমই, যে আপনাকে আসলে মোর ওই ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করতে হবে। ঠিক তেমনি আপনি যখন একটা ডেভেলপমেন্ট প্রপোজাল ডেভেলপ করেন, আপনাকে সেই জায়গায় সেই টার্ম গুলো ইউজ করতে হবে। এই যে ইউজ করতে পারাটা, এই যে আপনি কোথায় কোনটা ব্যবহার করতে হবে, কোন জায়গায় কোন শব্দটা চয়ন করতে হবে, কোন জায়গায় কোন শব্দটা প্রয়োগ করতে হবে, এবং এই যে শব্দের খেলা, এই যে বিষয়গুলো নিয়ে আপনি কাজ করতে পারেন, এটা এক ধরনের স্কিল, এবং এই স্কিলটা প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমি যে শুরুতে কয়েকটা কথা বললাম না, যে আপনি যা জানেন আপনার আশেপাশে 10 জন না ওই ম্যানেজমেন্ট নিয়ে এইসব জানে, কোন বিষয়টা আপনাকে আলাদা করবে, যে যে কোন ধরনের টার্ম ইউজ করতে হয়, কিন্তু আপনার আশেপাশে 10 জন সেটা জানে না। আপনি হয়তো বলতেছেন যে আমরা যেই প্রজেক্টটা করব এই প্রজেক্টটা আসলে সাস্টেইনেবল হবে, এই প্রজেক্টের যে ইম্প্যাক্ট সেটা একটা লং রানে টিকে থাকবে। এটাই হয়তো আপনার পাশে আপনার এলাকার কোনো বড় ভাই কিংবা অন্য কেউ হয়তো বলছে যে এই যে তোমরা কাজটা করবা এটা টিকবে কয়দিন, দেখেন এই যে, কিংবা বেশি দিন টিকবে, টেকসই হবে, মজবুত হবে। এই যে ধরেন এই যে আমরা বলছি বেশি দিন টিকবে কয়দিন, এটাকেই আপনি বলতেছেন সাস্টেইনেবল হবে। হ্যাঁ, কিংবা আপনি টেকসই উন্নয়ন বলছেন, এই যে এই শব্দটা আলাদা করে দিচ্ছে। সাধারণ মানুষ এক ধরনের শব্দ ব্যবহার করছে, আপনি যখন একজন এক্সপার্ট কিংবা প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল, আপনি কিন্তু ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন, এবং ওইটাই আপনাকে আর 10 জন থেকে আলাদা করবে। প্রজেক্ট প্রপোজালে আপনাকে খেয়াল রাখতে হবে আপনি সেই ধরনের শব্দ চয়ন করছেন। তো এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। আপনি যখন রেশনালি নিবেন, আপনি ফুটনোট দিবেন, আপনি রেফারেন্স দিবেন, কোথা থেকে এনেছেন, জাস্টিফিকেশন কি, কেন আপনি মনে করছেন যে চাইল্ড ম্যারেজ কমাতে হবে, চাইল্ড ম্যারেজ কেন আপনার এলাকায় বেশি, সেটা কমালে কি লাভ হবে, কি ধরনের সুযোগ সুবিধাগুলো আপনি আসবে, আপনি কিভাবে গোল, এই জায়গাগুলো আপনি ডিফাইন করতে পারবেন। আচ্ছা, পরের পার্টে চলে যাই। পরের পার্টে গোলস এন্ড অবজেক্টিভস। আপনাকে খুব ক্লিয়ারলি মেনশন করতে হবে আপনার গোল কি আর অবজেক্টিভ কি। আচ্ছা, আমাদের ক্ষেত্রে আমরা প্রায় একটা ভুল করি, সেটা হচ্ছে গিয়ে যে আমাদের গোল না খুব ক্লিয়ার না, এবং খুব বায়বীয় অবজেক্টিভ দিই, বায়বীয় গোল দিই। গোল কি দিই, ধরেন আমরা গোল বলি যে আমরা চাই বাংলাদেশ থেকে বাল্যবিবাহ নির্মূল করতে। আপনার গোল বাংলাদেশ থেকে মানে বাল্যবিবাহ নির্মূল করা না, আসলে আপনার গোল আপনার এলাকায় যেখানে আপনি প্রজেক্টটা ইমপ্লিমেন্ট করতে চান, আপনার যে প্রজেক্ট লোকেশন, সেইখানে বাল্যবিবাহ নিরোধ, বাল্যবিবাহকে থামানো, সংখ্যা কমিয়ে নিয়ে আসা, তাই না? তো এরকম ব্রড আর ভেগ টার্ম করলে হবে না, বি স্পেসিফিক। আপনি কি চান? আমার গোল হচ্ছে আমার এলাকায় আমি এই কাজটা করতে চাই এবং আমার এলাকায় এই ডেভেলপমেন্ট হবে, সেটা যে বাংলাদেশে এটা হবে, কিংবা পৃথিবীতে আমি বাল্যবিবাহ রোধ করায় অবদান রাখবো, মানে এইসব ভেগ কথা বললে প্রথমে বাতিল হয়ে যাবে এইসব প্রকল্প। দেন অনেকে আবার করেন কি, যে গোল আর অবজেক্টিভ, মানে গোল আর অবজেক্টিভ এক করে ফেলে, ভাবে যে গোল আমার অবজেক্টিভ, প্রজেক্টের অবজেক্টিভটাই হচ্ছে গোল, কিংবা গোল হচ্ছে অবজেক্টিভ। মানে তারা হয়তো বুঝতে পারছে যে দুই শব্দ, কিন্তু করে ফেলে এক, সেটা এরকম করলে কিন্তু হবে না। ধরেন আপনার যদি আপনার এলাকায় আপনি বাল্যবিবাহ কমাতে চান কিংবা রোধ করতে চান, আপনার হয়তো অবজেক্টিভ হতে পারে একটা, যে আপনি
কমিউনিটি পিপলকে অ্যাওয়ার করবেন, এটা আপনার একটা অবজেক্টিভ। আরেকটা অবজেক্টিভ হতে পারে যে আপনি ছেলে মেয়েদেরকে মোর এডুকেশনের দিকে, তারা যাতে আরো দীর্ঘ সময় পড়াশোনা করতে পারে, অ্যাটলিস্ট উচ্চ মাধ্যমিক শিক্ষাটা কমপ্লিট করতে পারে, সেই দিকে সেই চেষ্টাটা আপনারা করবেন, সেটা হতে পারে। হয়তো এই দুইটা অবজেক্টিভ মিলে আলটিমেটলি একটা গোল আপনারা অ্যাচিভ করতে পারবেন, সেটা হতে পারে। দেন পরের পার্টে প্রোগ্রাম অ্যাক্টিভিটিস গুলো আপনাকে লিখতে হবে, এন্ড রেজাল্টস বলতে হচ্ছে আউটপুট কি, ইম্প্যাক্ট কি, মানে কি ইম্প্যাক্ট দাঁড়াবে। আপনি প্রোগ্রাম অ্যাক্টিভিটিস, অনেক অ্যাক্টিভিটিস করলেন, আপনি অ্যাওয়ারনেস প্রোগ্রাম করলেন, আপনি র্যালি করলেন, আপনি অনেক উঠান বৈঠক করলেন, আপনি একটা গবেষণা করলেন, আপনি অনেক কিছু করলেন, অনেক কিছু, কিন্তু এটার ইম্প্যাক্ট কি হবে বলে আপনি অ্যান্টিসিপেট করতেছেন, আপনি ধারণা করতেছেন, এটা রেজাল্ট কি আসতে পারে, এটার আউটপুট কি আসতে পারে, সেই বিষয়ে সুস্পষ্ট ভাবে লিখবেন। আপনি হয়তো বললেন যে হ্যাঁ আমি প্রজেক্ট একটা ইমপ্লিমেন্ট করব আমার এলাকায়, এবং ওখানে বাল্যবিবাহ আমি রোধ করব, এবং এটার জন্য আমি এই কাজ করব। আপনি এই কাজ করলে আসলে কি কি হবে, মানে হবেটা কি, আউটপুটটা কি, সেই বিষয়ে কিন্তু খুব ক্লিয়ারলি লিখতে হবে, সেটা একটা বিষয়। দেন পরের পার্ট হচ্ছে যে মনিটরিং এন্ড ইভালুয়েশন, মানে এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, যে একটা প্রজেক্টে মনিটরিং, এটা কিভাবে মনিটর করা হবে। মানে ডোনার আপনাকে টাকা দিলো, আপনি অ্যাক্টিভিটিস করে ফেলেন, এটা ঠিকভাবে হলো কি হলো না, এটা কি আসলে এখানে কোনো করাপশন হয়েছে কি হয় নাই, এখানে কোনো ধরনের ম্যাল ফাংশন, ম্যাল গভর্নেন্সের সুযোগ হয়েছে কি হয় নাই, এখানে এটা প্রপারলি ম্যানেজ হয়েছে কি হয় নাই, এই ধরনের আরো বিভিন্ন বিষয়। আপনি কি এগুলো টাইমলাইন মেনটেন করতে পেরেছেন, আপনার এমপ্লয়ি যারা আছে তারা কি আসলে এফিশিয়েন্টলি কাজ করতে পেরেছে, যেই গোলটা আপনার অ্যাচিভ করার কথা সেটা কি আসলে অ্যাচিভ করা গেছে, কিংবা কি কারণে আসলে আপনি ট্র্যাক থেকে সরে গেছেন, এই যে সমস্ত বিষয় আপনি আসলে মনিটরিং ফ্রেমওয়ার্কের মধ্যে চলে যাবে, এন্ড ইভালুয়েট করবে আসলে কোথায় কি। রিস্ক মিটিগেশন নিয়ে অলরেডি আমি কথা বলেছি, সেটা আর বলবো না। পরবর্তী পার্টে আসলে আপনাকে উল্লেখ করতে হবে যে আপনার অর্গানাইজেশনাল ক্যাপাসিটি কি, আপনার হয়তো কোনো অর্গানাইজেশন থেকে আপনি অ্যাপ্লাই করছেন, সেটার ক্যাপাসিটি কি, কিংবা আপনি একজন ইন্ডিভিজুয়াল, আপনি হয়তো একটা গ্র্যান্টের জন্য অ্যাপ্লাই করছেন, তাহলে আপনাকে আপনার ক্যাপাসিটি বলতে হবে যে আমি এই ধরনের কাজ এর আগে করেছি, আমার এইখানে এত বছরের অভিজ্ঞতা আছে, আমি উমুক প্রজেক্ট নিয়ে আমি কাজ করেছি, এই রিলেটেড কাজে আমার হিউজ এক্সপিরিয়েন্স আছে, এই রিলেটেড কাজে কিছু অ্যাক্টিভিটিস, এই বিষয়গুলো আপনাকে তুলে ধরতে পারে। যদি অর্গানাইজেশনের হয়ে করেন, অর্গানাইজেশন কি কি কাজ করেছে, কত বছর ধরে এই কাজ করছে, কিভাবে করছে, সেই জায়গাগুলোতে একটু কাজ করতে হবে। আর ম্যানেজমেন্ট প্ল্যানটাও দিতে হয় যখন ব্রডার আপনি প্রজেক্ট প্রপোজাল যান। আমি জানি না, আমার সময় কমে আসছে, তাই না? আমাকে হয়তো একটু 5 মিনিটস অ্যালাউ করবেন আর কি, হ্যাঁ, এক্সট্রা। সো ব্রডারে ওখানে ম্যানেজমেন্ট প্ল্যানটা দিতে হবে, যে প্রোগ্রাম ম্যানেজার কারা থাকবে, প্রোগ্রাম অফিসার কারা থাকবে, কে কে এক্সিকিউট করবে, কে কে কতদিন লেবার দিবে, এটাকে বলা হয় এলওই। হ্যাঁ, যে আপনি কতটুকু সময় আপনি ওখানে দিবেন, কয়জন কাজ করবে, প্রজেক্ট লোকেশনে কয়জন কাজ করবে, কিভাবে কাজ করবে, পুরো ম্যানেজমেন্টটা কিভাবে হবে, ওখানে লোকাল স্টেক হোল্ডার কাউকে নেওয়া হবে কিনা, ভলেন্টারিলি কেউ ইনভলভ হবে কিনা, কোনো অর্গানাইজেশন এটার সাথে যুক্ত হবে কিনা, এই ধরনের কিছু, কোনো সাব অর্গানাইজেশন সাব হিসেবে কাজ করবে কিনা, এই পুরো ম্যানেজমেন্ট প্ল্যানটা আপনাকে সাবমিট করতে হবে। লাস্টে হচ্ছে গিয়ে থাকে অনেক সময় ডোনাররা চায় যে আপনার অর্গানাইজেশনের কোনো এস্টাবলিশমেন্ট, কোনো সার্টিফিকেশন আছে কিনা, ট্যাক্স সার্টিফিকেশনের বিষয় থাকে অনেক ক্ষেত্রে অনেক লিগ্যাল ডকুমেন্টস তারা চায়, সেগুলো আপনি আসলে অ্যানেক্সে অ্যাড করে দিবেন, কিংবা আপনার হয়তো যে ম্যানেজমেন্টে যারা থাকবে অনেক ক্ষেত্রে তাদের সিভি অ্যাড করে দেয়, কিংবা তাদের ছোট ব্রিফ পরিচিতিগুলো অ্যাড করে দেয়, এগুলো আপনার অ্যানেক্সে থাকবে। ওকে, নেক্সট স্লাইড প্লিজ। ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট ভাই। ধরেন আপনি ওই যে গোল নিয়ে কথা বলছিলাম, প্রজেক্ট গোল, হ্যাঁ, যে গোল সেটিং করতে হবে আপনার যে কোনো প্রজেক্টের। আপনি প্রজেক্টের গোলটা কি, এটা খুব মানে বেশিরভাগ প্রজেক্টই দেখা যায় কি যে অনেক ক্ষেত্রে বাতিল হয়ে যায়, মানে গোলটা এত ভেগ, এত বাইরে কেউ কিছু বোঝে না, এত ব্রডার গোল নিয়ে আসে, এত মানে ওই যে বললাম না যে অনেকে ভাবে কি যে আমি একটু এইভাবে বলবো, মানে আছে না আমাদের মধ্যে অনেক ক্ষেত্রে অনেক ট্রেন্ড আছে, মানে আমি পার্টিকুলারলি ইয়াং জেনারেশন বলছি, যারা প্রফেশনাল তারা অলরেডি ওই জিনিস ফেস করে গেছেন, সো আলটিমেটলি তাদের হয়তো সেই অভিজ্ঞতাটা আছে, কিন্তু যারা ইয়াং জেনারেশন ফ্রেশার্স, অনেক ক্ষেত্রে মনে হয় যে না আমরা আসলে বিষয়গুলো হাইলাইট করব, বিষয়গুলো চমৎকার ভাবে তুলে ধরবো, এটা করে ফেলবো, ওটা করে ফেলবো, এই জিনিস দেখাবো, ওই জিনিস দেখাবো। ডোন্ট ডু দ্যাট ইন প্রপোজালে আপনাকে খুবই স্পেসিফিক হতে হবে, একদম মানে স্পেসিফিক হয়ে বলতে হবে আপনার গোল কি, মানে খুব ভেগ কথাবার্তা বলা যাবে না। তো এটার জন্য একটা অ্যাপ্রোচ আছে, অনেকগুলো অ্যাপ্রোচ আছে, এর মধ্যে আমার স্মার্ট অ্যাপ্রোচটা পছন্দ এবং এটা ওয়াইডলি ইউজড। হ্যাঁ, স্মার্ট এটার অ্যাক্রোনিম, এটার যদি ভাঙি, এস এ হচ্ছে স্পেসিফিক, এম এ মেজারেবল,
এতে অ্যাচিভেবল, আর এ রিয়েলিস্টিক, আর টিতে টাইম বাউন্ড। এটাকে একসাথে বলে যে স্মার্ট। আপনার গোলটা হতে হবে স্পেসিফিক। আপনি কি স্পেসিফিকলি বলতে চান? আমি বাংলাদেশে সাইবার বুলিং বন্ধ করে দিব, এটা আপনার গোল না। আপনার গোল হবে যে আমি ওই আমার এলাকার ঢাকার কেরানীগঞ্জের 10টা প্রাইমারি স্কুলে আমি স্টুডেন্টদের অ্যাওয়ার করবো যাতে তারা সাইবার বুলিং সম্পর্কে সচেতন। বি স্পেসিফিক, একদম কোথায় কি করবেন বি স্পেসিফিক। এন্ড দেন এটাকে মেজার করা যায় কিনা। যেমন ধরেন আপনি ব্রডার বলতেছেন যে আমি ঢাকার তরুণদের মধ্যে সাইবার বুলিং সম্পর্কে সচেতনতা। ঢাকার কত তরুণ, কিভাবে তাদেরকে আপনি রিচ করবেন? আপনি কি ফেসবুকে কিংবা সোশ্যাল মিডিয়াতে দিবেন? সোশ্যাল মিডিয়া কতজন তরুণ সেটা দেখেছে, কতজন এটা শেয়ার করেছে, কার থেকে কে দেখেছে? মানে একটা সময় দেখা গিয়ে যাবে এটা মেজার করা যাচ্ছে না। হয়তো একটা অ্যান্টিসিপেট আপনি করতে পারেন, কিন্তু মেজার করা যাচ্ছে না। যখন মেজার করা না যাচ্ছে, এই ধরনের গোল সেট করবেন। এমন গোল সেট করবেন যেটা মেজার করা যায়। মানে ডোনার প্রিফারস ইট, যে আসলে হ্যাঁ যে তারা দেখতে চায় যে আসলে তারা কতটুকু স্টেক হোল্ডার, কতটুকু বেনিফিশিয়ারির কাছে রিচ করেছে, এবং যে গোলটা তারা অ্যাচিভ করতে চায় সেটা কতটুকু রিচ করতে পেরেছে, সেটা কতটুকু অ্যাচিভ করতে পেরেছে, এটা মেজার করতে চায়। এটা মেজারেবল যাতে হয়। এমন কোনো জিনিস দিবেন না যেটা অ্যাচিভেবল না। মানে সবসময় গোলটা যাতে অ্যাচিভেবল হয়। আপনি ধরেন আপনি চিন্তা করলেন যে আমি বাংলাদেশের আইন শৃঙ্খলা উন্নয়নের জন্য, ধরেন আপনি একটা প্রজেক্ট হাতে নিয়েছেন। এখন আপনি আসলে একজন ইন্ডিভিজুয়াল, সেই কিংবা আপনি ছোট্ট একটা লোকাল অর্গানাইজেশন, আপনার পাড়ায় হয়তো আপনারা কয়েকজন মিলে একটা অর্গানাইজেশন, কিংবা আপনার একটা লোকালি ছোট একটা অর্গানাইজেশন কিংবা বড় অর্গানাইজেশনও হতে পারে, আপনারা গেলেন কাজ করতে। কিন্তু আপনি যে ব্রডার ইয়ে নিলেন যে বাংলাদেশের সমস্ত আইন শৃঙ্খলা, আপনি আমি কিংবা আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কেউ না, আমরা গভর্নমেন্ট বডি না, ওটা গভর্নমেন্ট বডির কাজ। আপনি এমন কোনো কিছু গোল সেট করলেন যেটা আসলে অ্যাচিভেবল না, যেটা আপনার জন্য অ্যাচিভেবল না। এটা অ্যাচিভেবল, সেটা তো বাই গভর্নমেন্ট কিংবা বাই ব্রডার স্টেক হোল্ডার, কিংবা যারা মোর কনভেনিয়েন্ট যারা, কিংবা ওই কনসার্নিং যারা, তারা। সো ওই জায়গায় আপনাকে খেয়াল করতে হবে আপনার গোলটা যাতে অ্যাচিভেবল, মানে এমন কোনো গোল দিবেন না যেটা আসলে আপনি অ্যাচিভ করতে পারবেন। তারপর বি রিয়েলিস্টিক। রিয়েলিস্টিক কি? ধরেন আপনি বললেন যে আমি আমার প্রজেক্টটা 4 মাসে আমি 10 কোটি লোককে রিচ করব। আপনি ভাবলেন যে আমি এটা বললাম ডোনার খুশি হবে, ওয়াও এত মানুষকে রিচ করবে এরা, এটা তো খুবই ভালো, এটা তো খুবই চমৎকার। এই কাজ মোটেও করবেন না। আপনাকে একদম রিয়েলিস্টিক হতে হবে। আপনি তো বলতে 4 মাসে হয়তো আপনি হিসাব করে দেখলেন যে প্রতিদিন আপনি কতগুলো মানুষকে রিচ করতে পারবেন। আপনি তো হিসাব করে দেখলেন প্রতিদিন আপনি 50 জনের বেশি রিচ করতে পারবেন না। এভাবে হিসাব করবেন আসলে আপনি 4 মাসে কতজনকে রিচ করতে পারবেন। আপনি সেটা মানে গোলটা সেট করবেন যে আমার গোলটা হচ্ছে হয়তো 5000 মানুষকে রিচ করা ফোর্সে, যে আমি 5000 মানুষকে রিচ করতে চাই এই 4 মাসের মধ্যে, সেটা হতো। আর হচ্ছে টাইম বাউন্ড। আপনাদের মনে আছে কিনা শুরুতে আমি বলেছি প্রজেক্ট, যে কোনো প্রজেক্ট মানেই স্টার্টিং আছে, এন্ড আছে। স্টার্টিং এন্ড নাই, মানে কোনো ডিফাইন করা নাই স্টার্টিং আর এন্ড, তাহলে ওটা প্রজেক্ট না। সো এটা টাইম থাকতে হবে যে আমার সময়টা আমি 2 বছর সময়ের মধ্যে করব, 6 মাসের মধ্যে করব। মানে যে কোনো আপনি এটা অ্যাচিভ করতে যে টাইমটা লাগবে আপনাকে ওই টাইমটা বেঁধে দিতে হবে। আবার মানে ইনফিনিটি টাইম দিয়ে দিলে হবে না, যে না আমি ঠিক আছে কিক অফ করবো এই সময় থেকে প্রজেক্ট, এবং আমি নেক্সট 2 বছর 3 বছরে আমি হচ্ছে কি এটা আমি শেষ করবো। সো এটা হচ্ছে কি আপনার টাইম কি করতে হবে। সো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এই স্মার্ট জিনিসটা স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রিয়েলিস্টিক এন্ড টাইম বাউন্ড, এই বিষয়গুলো খেয়াল রেখে আপনি গোলটা সেট করবেন। নেক্সট স্লাইড প্লিজ। আচ্ছা এখানে রাখেন, এটা আমি কালকে ডিসকাস করবো। এটা আজকে আপনার সময় কুলাবে না, এটা আমি কালকে ডিসকাস করবো, আগামীকালকে। আচ্ছা এখানে অনেক কিছু আছে, পড়ে নিয়েন আপনারা এক পাকে, নিশ্চয়ই স্লাইড আপনাদের সাথে শেয়ার করা হবে। আমি একদম সিম্পল কথা বলি, মোদ্দা কথা। প্রজেক্ট স্কোপটা হচ্ছে গিয়ে আপনি ভাই কি করতে পারবেন আর কি করতে পারবেন না, মানে আপনার স্কোপ কি, মানে আপনার সুযোগ কতটুকু আছে, এটা হচ্ছে প্রজেক্ট স্কোপ। ওই যতটুকু সুযোগ আছে সেটার মধ্যে আপনাকে ম্যানেজ করতে হবে, সেইটা ম্যানেজ করতে পারাটাই হচ্ছে প্রজেক্ট স্কোপ ম্যানেজমেন্ট। এখন কতটুকু কি সুযোগ বলে ভাই এসব তো বুঝি না, কি বলেন কি স্কোপ? যে কোনো প্রজেক্টের নিশ্চয়ই একটা স্কোপ থাকে। যে ধরেন আপনি প্রজেক্ট লোকেশন ঢাকার কেরানীগঞ্জ এলাকায়, আপনি হয়তো চিন্তা করলেন যে না আমি কেরানীগঞ্জের পাশাপাশি ঢাকার মিরপুরেও করি, আজিমপুরেও করি। এটা আপনার প্রজেক্ট স্কোপে নাই। আপনার প্রজেক্ট স্কোপটাই হচ্ছে আপনার প্রজেক্ট লোকেশন, ওইটা। এখন বলতে পারেন ভাই অনেক সময় কি ডোনারকে বলে, যখন ডোনারকে বলে আপনি প্রজেক্ট লোকেশন নতুন অ্যাড করেন, তার মানে হচ্ছে আপনি প্রজেক্ট স্কোপ বাড়িয়ে নেন, তখন স্কোপ আরো তৈরি হয়। তো যতক্ষণ না তৈরি হচ্ছে আপনার প্রজেক্ট স্কোপ যা ঠিক ওইটুকুই করতে পারবেন। প্রজেক্ট স্কোপে যারা প্রফেশনালস আছেন এখানে তাদের বোঝার সুবিধার জন্য বলি, আপনাদের ওই যে আমরা স্কোপ অফ ওয়ার্ক দেই না, যখন কোনো কনসালটেন্ট হায়ার করি কিংবা কাউকে কোনো কাজ দেই,
আমরা একটা স্কোপ অফ ওয়ার্ক দিই, হ্যাঁ, SOW বলি, স্কোপ অফ ওয়ার্ক দিয়ে দিই। ওখানে আমরা বলে দিই কিছু ডেলিভারেবল, যে তোমাকে এইসব কাজ করে দিতে হবে, তোমাকে এই অ্যাক্টিভিটিস গুলো করতে হবে, তোমাকে এটার জন্য এত টাকা দেয়া হবে। ফরসে যে তুমি সচেতনতা কার্যক্রমের জন্য তুমি একটা র্যালি করে দিবা আমাকে, তুমি একটা র্যালি অর্গানাইজ করে দিবা, তুমি 2টা ওয়ার্কশপ অর্গানাইজ করবা, তুমি 3টা ন্যাশনাল লেভেলের পলিসি ডায়ালগ করে দিবা। এগুলো হচ্ছে গিয়ে তোমার ডেলিভারেবল, তার মানে এগুলো তাকে করে দিতে হবে। তারপরে এটার জন্য তুমি পাবা হচ্ছে ফরসে 10 লক্ষ টাকা পাবা। এগুলো হচ্ছে গিয়ে তোমার বাজেট। এটাও ঠিক করে, মানে আপনাকে স্কোপ অফ ওয়ার্কে ঠিক করে দিবে যে আপনি কি কি পাবেন, আপনাকে কি কি দিতে হবে, এবং কি কি আপনি করতে পারবেন না। কি কি, যেমন হচ্ছে আপনি এই প্রজেক্ট ইমপ্লিমেন্ট করতে গিয়ে কোনো চাইল্ডকে অ্যাবিউজ করতে পারবেন না, কাউকে হার্ম করতে পারবেন না, গভর্নমেন্টের যে রুলস এন্ড রেগুলেশনস আছে তা মেনে চলতে হবে। ধরেন ফরসে এখন কোভিড এর কিছু রুলস এন্ড রেগুলেশনস আছে, যে আপনার হয়তো 3 ফিট কিংবা 6 ফিট দ্রুত বজায় রাখতে হবে, আপনার স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মানে এই যে গভর্নমেন্টের কিছু রুলস, এগুলো আপনাকে মেনে চলতে হবে। এগুলো হচ্ছে আপনার প্রজেক্ট স্কোপের মধ্যে চলে আসে। আপনি কি করতে পারবেন, কি করতে পারবেন না, মানে কারো গা ঘেঁষে দাঁড়াতে পারবেন না, কাউকে ভার্বালি অ্যাবিউজ করতে পারবেন না, কোনো ছেলে কিংবা মেয়েকে সেক্সুয়ালি হ্যারাস করতে পারবেন না, ভার্বাল হ্যারাসমেন্টে যেতে পারবেন না, কি কি পারবেন না, কি কি পারবেন, কতটুকু পারবেন, এই যে বাউন্ডারিটা, এই বাউন্ডারিটা হচ্ছে প্রজেক্ট স্কোপ। এবং সেই স্কোপটাকে আপনি যখন প্রজেক্ট স্কোপ ম্যানেজমেন্ট করেন তখন আপনার কিছু সুবিধা হয়। সুবিধা কি হয়? সুবিধা হচ্ছে যে আপনি হঠাৎ করে এখান থেকে সেখানে চলে যান না, মানে ট্র্যাক মিস হয়ে যায় না, আপনি ট্র্যাকে থাকতে পারেন যখন আপনি প্রজেক্ট স্কোপটাকে ম্যানেজ করেন, যে আমার স্কোপ এইটুকু। তখন ম্যানেজমেন্ট বডি করে কি, না তুমি তো এটা যেতে পারবে না, তোমার তো অত বাজেট নেই, তুমি কিন্তু এই কাজটা করতে পারবে না, তুমি কিন্তু চিলড্রেনদের নিয়ে আসতে পারবে না, তোমাকে কিন্তু ওই কাজ করতে হলে ওই ধরনের অ্যাপ্রুভাল লাগবে। এই যে বাউন্ডারির মধ্যে আপনাকে আটকে রাখতে পারছে, আপনি ডিরেইল হচ্ছেন না, আপনি ওভার বাজেটেড হচ্ছেন না, আপনি হঠাৎ বারবার কনস্ট্যান্ট চেঞ্জের মধ্যে দিয়ে যেতে হচ্ছে না, আপনি স্পেসিফিক থাকতে পারছেন। এই কাজগুলো হচ্ছে গিয়ে ম্যানেজমেন্ট করে। নেক্সট স্লাইড প্লিজ। আচ্ছা, সো স্কোপ ম্যানেজমেন্টের জন্য কি কি লাগবে আমাদের? হচ্ছে গিয়ে প্ল্যান। হ্যাঁ, একটা প্ল্যান করতে হবে যে আসলে আমার স্কোপ তো জানা আছে, এখন এই ম্যানেজমেন্ট একটা প্ল্যান করবে যে আসলে স্কোপটাকে কিভাবে আমরা, এই প্রজেক্ট স্কোপটাকে আমরা মেইনটেইন করব, আমরা কিভাবে ধরে রাখবো, কিভাবে কন্ট্রোল করবো, হ্যাঁ, এই বিষয়গুলো একটা প্ল্যান করতে হবে। দেন হচ্ছে গিয়ে কিছু রিকোয়ারমেন্টস আছে, মানে প্রজেক্ট দেন হচ্ছে একটা রিকোয়ারমেন্টস আছে। আমরাও বুঝতে পারছি আপনি কিছু করেননি, নিশ্চয়ই কিছু হয়ে গেছে। তো যাই হোক, যেটা হচ্ছে যে কিছু রিকোয়ারমেন্টস গুলো আমাদের কালেক্ট করতে হবে। হ্যাঁ, ফর এক্সাম্পল ধরেন আপনি মনে করলেন যে এই প্রজেক্টের জন্য আসলে আমার একজন জেন্ডার এক্সপার্ট লাগবে, এই প্রজেক্টের জন্য আসলে আমার এতগুলো কম্পিউটার লাগবে, এই প্রজেক্টের জন্য আমার এই রিসোর্স গুলো লাগবে। তো সেই রিসোর্স গুলোকে আপনাকে কালেক্ট করতে হবে, এটা হচ্ছে ম্যানেজমেন্ট। দেন হচ্ছে গিয়ে যে আপনি ডিফাইন করবেন যে স্কোপ গুলো কি কি। যেমন ধরেন আপনি ওই যে বললাম, আপনি হয়তো ওই প্রজেক্ট ইমপ্লিমেন্ট করতে গিয়ে আপনি কোনো হায়ার করছেন, কনসালটেন্ট হায়ার করছেন, কোনো অর্গানাইজেশন কিংবা কোনো কারোর সাথে পার্টনারশিপে যাচ্ছেন, আপনি কিন্তু তখন তাকে ওই ডিফাইন স্কোপ অফ ওয়ার্ক দিতে হবে যে আপনি কিন্তু এই করতে পারবেন, আমাদের প্রজেক্ট এই করতে পারবে, প্রজেক্টের বাইরে এইগুলো করা যাবে না, এই ল এই পলিসি আপনাকে মানতে হবে, এই পলিসি আপনাকে অনুসরণ করতে হবে, এগুলো ব্রেক করা যাবে না, এই ধরনের কাজগুলো করতে হবে। দেন হচ্ছে কি যে আপনি, এটা খুব ইম্পর্টেন্ট, যে ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার, এই কাজটা আপনাকে আসলে করতে হবে। আসলে এক একটা স্পেসিফিক ফাইন্যান্স বডি একটা কাজ করবে, প্রোগ্রাম বডি একটা কাজ করবে, যে যে জায়গাটায় কাজ করবে সেই জায়গাগুলোতে আসলে কাজ করতে হবে। আর সবই স্কোপ আছে, সবই ঠিক আছে, সবই আপনি ডিফাইন করলেন, কিন্তু এটা আসলে ভ্যালিডেট করলেন না, তাহলে হবে না কিন্তু। তো সেগুলোকে পলিসির মধ্যে নিয়ে আসতে হবে, সেগুলোকে ভ্যালিডেট করতে হবে, সেগুলো সাইন্ড থাকতে হবে। সো এই ভ্যালিডেশনটা ভেরি ইম্পর্টেন্ট। এন্ড লাস্টলি, সবই আছে, ল একদম স্কোপ আছে, কি কি করতে পারবেন কি কি করতে পারবেন না সব করেছেন, সব একদম চমৎকার, কিন্তু আসলে কেউ মানে না ভাই, তাহলে কিচ্ছু হবে না, বুঝছেন? যেমন ধরেন আমাদের বাংলাদেশে কিন্তু যে আইনগুলো তৈরি হয়েছে লাস্ট 1-2 দশকে, এর মধ্যে সিংহভাগ আইনই না, মানে খুবই স্ট্যান্ডার্ড, খুবই হাই। আপনারা যারা লয়ার স্টুডেন্ট আছেন কিংবা যারা এগুলো নিয়ে কাজ করেছেন জানেন, খুব চমৎকার আইন, মানে আইনগুলো খুব চমৎকার, কিন্তু কেউ মানে না, এই যে কেউ মানে না, এবং এটার উপর যে কন্ট্রোলটা নাই, ফলে যেটা হচ্ছে কি যে মানে এই একটা জগাখিচুড়ি অবস্থা হয়ে গেছে আমাদের। দেখেন, ঠিক তেমনি আপনি প্ল্যান করলেন, কালেক্ট করলেন, ডিফাইন করলেন, ব্রেকডাউন করলেন, ভ্যালিডেট করলেন, কিন্তু কন্ট্রোল করলেন না, তাহলে আসলে কিছুই হবে না, ওই জগাখিচুড়ি হয়ে যাবে প্রজেক্ট। স্কোপের মানে স্কোপ ভেঙে চুরে মানে একদম মানে জগাখিচুড়ি হয়ে যাবে। সো সেই জায়গাটায় খেয়াল রাখতে, কন্ট্রোল থাকতে হবে। সেখানে যেই
ম্যানেজমেন্ট বডি আছে তারা এই বিষয়গুলোকে কন্ট্রোল করবে। নেক্সট স্লাইড। ওকে, হোয়াট ইজ দ্য টাইম? আচ্ছা, আমি আর 3 মিনিট নিব। হ্যাঁ, আমি সরি বলে নিচ্ছি, মানে এতগুলো বিষয় কভার করা খুব মুশকিল। প্রজেক্ট কিছু ইন্ডিকেটর কিংবা কিছু ফ্যাক্টর আছে, কিছু ক্রাইটেরিয়া আছে, হ্যাঁ, বেসড অন দ্যাট বেসিক্যালি একটা প্রজেক্ট সাকসেসফুল হবে কি হবে না সেই জায়গাগুলো নির্ভর করে। হ্যাঁ, সেই জায়গাগুলোকে খেয়াল রেখে হচ্ছে কি আপনি প্রপোজাল ডেভেলপ করবেন, সেই জায়গাগুলোকে খেয়াল রেখে আপনি প্রজেক্ট স্কোপটা রেডি করবেন, সেই জায়গাগুলোকে খেয়াল রেখে আপনি সবকিছু ম্যানেজমেন্ট বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। এর মধ্যে আমি আসলে কয়েকটা এখানে দিয়েছি, আরো বেশ কিছু আছে, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট গুলো আমি এখানে তুলে নিয়ে আসার চেষ্টা করেছি আপনাদের জন্য। একটা হচ্ছে স্টেক হোল্ডার ইনভলভমেন্ট। আপনি যদি প্রজেক্টে যারা স্টেক হোল্ডার আছে তারা যদি ইনভলভ না থাকে তাহলে আসলে কিংবা তাদেরকে যদি আপনি ইনভলভ না করতে পারেন তাহলে খুব একটা কাজে দিবে না। যেমন ধরেন, আমার মনে আছে একটা প্রজেক্ট একবার করছিল যে রিলিজিয়াস লিডারদেরকে নিয়ে একটা প্রজেক্ট করছে, যে না ওটা একটা পিস বিল্ডিং প্রজেক্ট করছে, সম্প্রীতির একটা প্রজেক্ট করছে। এখন সম্প্রীতি তো শুধু ধরেন ইমাম সাহেবকে আনলে হবে না, কিন্তু যেটা হয়েছে যে ওখানে স্টেক হোল্ডারদের মধ্যে দেখা গেছে কি যে প্রায় 50 জনের মতো ছিল, 47 জন হচ্ছে গিয়ে ইমাম, 3 জন হচ্ছে গিয়ে ভিন্ন ধর্মাবলম্বী। হ্যাঁ, তো বাকি ওই 3 জন এতটাই ইনসিকিউর ফিল করেছে কিংবা এতটাই মানে অফেন্ডেড হয়েছে, তারা আর আসে নাই। ফলে যেটা হয়েছে যে ওই সম্প্রীতি আর হয়নি, যে একপ্রীতি হয়ে গেছে, মানে শুধু একটা গ্রুপই রয়ে গেছে, বাকি গ্রুপগুলো কেউ আসে না। তার মানে কি আপনাকে খেয়াল রাখতে হবে যে একটা ব্যালেন্স যাতে তৈরি করা যায়, যাতে একটা মোটামুটি সবার পার্টিসিপেশন, সব স্টেক হোল্ডারদের পার্টিসিপেশন যাতে নিশ্চিত করা যায়, সেজন্য গ্রাউন্ডটা আপনাকে তৈরি করতে হবে। কিভাবে তৈরি করবেন সেই জন্য সেটাই ডিজাইন করবেন। সো স্টেক হোল্ডারের ইনভলভমেন্ট থাকাটা জরুরি। স্টেক হোল্ডার ইনভলভ না, স্টেক হোল্ডার থাকে না, স্টেক হোল্ডার আসে না, ওই প্রজেক্ট সাকসেসফুল হবে না। দেন ম্যানেজমেন্ট সাপোর্ট, এটা নিয়ে আমরা এতক্ষণ ধরে আলোচনা করেছি যে এক্সিকিউটিভ ম্যানেজমেন্ট কিভাবে সাপোর্ট দিবে, কোথায় মনোযোগ দিবে, কোথায় মনোযোগ দিবে না, স্কোপ গুলোতে কোথায় কোথায় কাজ করবে, অপরচুনিটিস গুলো কি কি হবে সেগুলো। দেন কি কি লাগবে সেগুলো ক্লিয়ারলি বলতে হবে একটা প্রজেক্টে, যে ভাই আমার কম্পিউটার লাগবে, আমার লোকবল লাগবে, আমার জেন্ডার এক্সপার্ট লাগবে, আমার ওই প্রপোজালের ওই অ্যাক্টিভিটিস এর জন্য সেই ধরনের এক্সপার্ট লাগবে, আমার একজন রিসার্চার লাগবে। আপনার যা যা লাগবে রিকোয়ারমেন্টস এটা একদম ক্লিয়ারলি স্টেটমেন্টে বলতে হবে, একদম ক্লিয়ারলি যে আমার এই বিষয় লাগবে। প্ল্যানিংটা প্রপার হতে হবে, মানে যেটা হয় যে মানে অনেকে যেটা হয় যে আমার একটা চমৎকার আইডিয়া আছে এবং আমি এটা করে ফেলবো, এই আইডিয়াটা হয়ে ফেলবো, এভাবে না মানে আমরা আমাদের নিজেদের জীবনে করি, নিজেদের জীবনে কিছু ড্যামেজ হলে নিজেদের হয়, কিংবা নিজেরটা নিজেই মেনে নেই, কিংবা নিজের এটা করি। কিন্তু যখন প্রজেক্ট হয় এটা আসলে একটা কালেকটিভ এফোর্ট, এটা একটা কালেকটিভ ড্রিম, এটা একটা কালেকটিভ গোল, যেটা সবাই মিলে আমরা অ্যাচিভ করতে চাই। তো তখন এখানে ওই মানে আমার জীবনে আমার ক্ষতি হয়েছে, আমি ঠিক মতো প্ল্যানিং করি না, এটা মানে একজন ক্ষতিগ্রস্ত, নিজেরটা নিজেই ক্ষতিগ্রস্ত, কিন্তু ওখানে এটা হলে সবাই ক্ষতিগ্রস্ত হয়। পুরো প্রজেক্টের লোক যারা আছে সবাই ইনভলভমেন্ট, স্টেক হোল্ডার সবাই ক্ষতিগ্রস্ত হয়। তো সেই জায়গাটাই কিন্তু কাজ করলে হবে না। তো এই জায়গায় প্রজেক্ট প্ল্যানিং গুলা কিন্তু চমৎকার ভাবে দিতে হবে, এটা ডিপেন্ড করে, এটা ওয়ান অফ দ্য মানে কি ক্রাইটেরিয়া, হ্যাঁ, ফর প্রজেক্ট সাকসেস। দেন উল্টাপাল্টা ওই যে বললাম যে মানে ইউটোপিয়ান চিন্তা ভাবনা, এক্সপেকটেশন রাখলে হবে না যে আমি একদম মানে 10 কোটি মানুষ রিচ করে ফেলবো, আমি আমার এই ইনিশিয়েটিভ পুরো বাংলাদেশে বাল্যবিবাহ বন্ধ করে দিবে, আমি একদম মানে বাংলাদেশ থেকে সাইবার বুলিং বন্ধ করে দিব, এইসব মানে আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন করলে হবে না। আপনার প্রজেক্টে আপনি আসলে খুব রিয়েলিস্টিক, যে আমি আসলে যেই কাজটা করব সেখানে হয়তো 100 জন স্টুডেন্টস এর অ্যাওয়ারনেস তৈরি হবে, তাদের বাবা মায়ের মধ্যে তৈরি হবে, ছোট স্পেসিফিক বাট রিয়েলিস্টিক। আপনার আবার হতে পারে অনেক মেগা প্রজেক্টে হয়তো সংখ্যাটা আরো বাড়বে, কিন্তু বি রিয়েলিস্টিক যে এখানে কয়েকজন আপনি আসলে কি করতে পারবেন, এক্সপেকটেশন ওভার এক্সপেকটেশন ওই ধরনের বিষয় যাতে না চলে আসে সেই জায়গাটা খেয়াল করতে হবে। স্মলার প্রজেক্ট মাইলস্টোন মানে হচ্ছে কি জানেন, আপনি ছোট ছোট লক্ষ্যগুলোকে আপনি অ্যাচিভ করছেন। ফর এক্সাম্পল আপনার একটা লক্ষ্য হচ্ছে গিয়ে যে আপনি সাকসেসফুলি কিছু পলিসি ডায়ালগ আয়োজন করবেন, আরেকটা লক্ষ্য হচ্ছে গিয়ে আপনি 2টা ওয়ার্কশপ কন্ডাক্ট করবেন, আরেকটা লক্ষ্য হচ্ছে গিয়ে আপনি একটা বড় আকারে ধরেন একটা অলিম্পিয়াড আপনি থ্রু করবেন। এই ধরনের বিভিন্ন ছোট 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 ইয়ে আছে অ্যাক্টিভিটিস, এবং আপনার হয়তো ওগুলা আপনি হয়তো একটা অ্যাচিভ করতেছেন, কিন্তু আপনি ধরেন খুব বড় একটা মাইলস্টোন নিলেন যে আমি একদম বিশাল একটা কাজ করে ফেলবো, মানে সেটা যে যায় না মেগা প্রজেক্টে তা না, কিন্তু মোস্টলি দ্য গ্র্যান্ট রিলেটেড অ্যাক্টিভিটিস, স্মল গ্র্যান্ট, কিংবা আপনারা যারা ইয়াং এন্টারপ্রেনার কিংবা নতুন শুরু করেছেন, ইয়াং প্রফেশনাল কিংবা স্টুডেন্টস, তারা অনেকে ছোট ছোট গ্র্যান্ট নিয়ে কাজ করেন, তাদের ক্ষেত্রে আমি বলবো যে
একদম স্মল প্রজেক্ট মাইলস্টোন তৈরি করবেন, ছোট 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 ছোট। যে আমরা চাই যে আমাদের ক্যাম্পাসে একটা একটা ক্লিনিং ক্যাম্পেইন করতে, কিংবা ক্যাম্পাসে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতে। কিন্তু আপনি যদি বড় একটা নেন, আমি পুরো ক্যাম্পাসের সবগুলো ডিপার্টমেন্ট, যতগুলো ডিপার্টমেন্ট আছে প্রায় 35, ধরেন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমি 35,000 স্টুডেন্টকে অ্যাওয়ার করবো, এই মানে মেগা মাইলস্টোনে যান না, স্পেসিফিক ছোট রিয়েলিস্টিক সেই জায়গাটায় কাজ করবেন। আর কম্পিটেন্ট স্টাফ থাকতে হবে ভাই, মানে যত যাই মেগা সুন্দর সুন্দর প্ল্যান করলেন, কিন্তু আপনার আসলে স্কিলড স্টাফ নাই। আপনার যারা কাজ করবে এই প্রজেক্টে, প্রজেক্ট ম্যানেজার ভিশনারি না, কিংবা প্রজেক্ট ম্যানেজারেরও অনেকগুলো স্কিল থাকে, সেটা আমরা আগামীকালকে আলোচনা করব আগামীকালকের সেশনে, যে কি স্কিল গুলো রিকোয়ার্ড, কি এক্সপার্টিস গুলো একজন প্রজেক্ট ম্যানেজারের থাকতে হবে, সেই বিষয়গুলো থাকতে হবে। আপনার আসলে কম্পিটেন্ট স্টাফ থাকতে হবে, আদারওয়াইজ না মানে চমৎকার ভাবে কোনো কিছু অর্গানাইজ করতে পারবেন না। আপনার চমৎকার আইডিয়াস আছে, আপনার রিসোর্স আছে, আপনার ফান্ড আছে, সব আছে, ম্যানেজ করতে পারে না, কারণ তার স্কিলটাই নেই, তার সেই ক্যাপাসিটি নাই, তার সেই এক্সপার্টিসটা নাই, ফলে সে পারে না। এবং যখন এটা পারে না, সব থাকা সত্ত্বেও জিনিস মুখ থুবড়ে পড়ে, তখন এটা হচ্ছে গিয়ে মুশকিল। যেমন ধরেন আমাদের রিসেন্টলি আমরা করোনা ভাইরাসের ভ্যাকসিন নিচ্ছি, হ্যাঁ। তো আমাদের আছে, ধরেন সব আছে, আমরা সব মানুষ এখন মোটামুটি অ্যাওয়ার হচ্ছে, টিকা নিচ্ছে কিংবা টিকা দিতে যাচ্ছে। সরকার মানুষকে, গভর্নমেন্ট সচেতন করেছে অনেককে, মানে এখনো হয়তো আরো অনেক সচেতনতার বাকি আছে, কিন্তু অনেকটা হয়েছে, অনেক কনস্পাইরেশন থিওরিকে তারা ব্রেকডাউন করেছে, আর অনেক কিছু হয়েছে। কিন্তু দেখা গেল কি যে হঠাৎ করে যে বিভিন্ন কারণে আমাদের আসলে ভ্যাকসিনই নাই। মানে আমার সব আছে, আমার উদ্যোগ নিয়েছি, আমি নার্সদেরকে ট্রেনিং দিয়েছি, প্যারামেডিক্সের ট্রেনিং দিয়েছি, কিভাবে টিকা দিতে হবে দিয়েছি, মানুষ অনলাইনে গিয়ে রেজিস্ট্রেশন করেছে, সবই আছে, সব রেডি, সবই, আমার ভ্যাকসিন নাই, তাহলে কাজ হবে না। মানে সব রেডি থেকেও কোনো কাজ নেই। ঠিক তেমনি আপনার সব রেডি আছে, কিন্তু আপনার কম্পিটেন্ট স্টাফ নাই যেটাকে ঠিকভাবে ইমপ্লিমেন্ট করবে, ঠিকভাবে ম্যানেজ করবে, সেটা নাই। দেন এই জিনিস জাস্ট মানে কলাপস করবে, সেই জায়গাটাকে। আর একটা হচ্ছে যে ওনারশিপ থাকতে হবে, মানে ওই যে ধরেন আমার নিজের না, তাহলে না কোনো জিনিসই আর ভালো করে আমরা যত্ন করে করি না, কোনো জিনিস যত্ন নেওয়া হয় না। স্টেক হোল্ডাররা যদি এই প্রজেক্টটাকে নিজের না মনে করে, তাহলে কাজ করবে না, তারা এঙ্গেজ হবে না, তারা ঠিকভাবে এফোর্ট দেবে না, তারা কন্ট্রিবিউট করবে না। আপনি ধরেন ইভেন উইদিন দ্য অর্গানাইজেশন আপনি নিজে এই প্রজেক্টটাকে কিংবা এই গোলটাকে ওন করতেছেন না, আপনি ধারণ করেন না, তাহলে আসলে আপনি নিজে এটা নিয়ে কিছু মানে এই জিনিসটা টিকবে না, এই জিনিস সাস্টেইন করবে না, এই জিনিস দাঁড়াবে না। মানে ওই সবসময় তখন পর এরকম একটা হয়ে যাবে। ওই যে একটা সময় বলতো যে সরকারি মাল, মানে ওইটা ব্রিটিশ আমল থেকে বিষয়টা আসছিল, এখন কমে এসছে, যে সরকারি মাল দরিয়াতে ঢাল, মানে হচ্ছে অপচয় করলো, ফালাই দিল। আমি আমার মনে করছি না, যদি আমি মনে করতাম যে এটা আমার প্রপার্টি, আই এম দ্য পিপল অফ দিস স্টেট, এই দেশের এই রাষ্ট্রের আমি নাগরিক, এটা আমার, আমি ওই যখন ওন করি না তখন আমি অপচয় করি, আমি নষ্ট করি, আমি পানি নষ্ট করি, আমি গ্যাস ছেলে রাখি, মানে যেটা আমাদের রেগুলার লাইফে করি, সেম থিং এই প্রজেক্ট ম্যানেজমেন্টের এই জায়গাটা তো আপনাকে ওন করতে হবে। আর যেটা বলেছিলাম যে একটা ক্লিয়ার গোল আর অবজেক্টিভটা থাকতে হবে, আনক্লিয়ার মানে বাইবেও কথাবার্তা বলতে হবে না, একদম ক্লিয়ার আমার গোল এটা, অবজেক্টিভ এটা, সেটা করতে হবে। সো উই আর অলমোস্ট কামিং টু অ্যান এন্ড। দ্য নেক্সট স্লাইড। আমি থ্যাংক ইউ, আমি আসলে একটু এক্সট্রা সময় নিয়ে ফেলেছি। যেটা হয়েছে আমরা অর্ধেক জার্নি কমপ্লিট করেছি আজকে, বাকি অর্ধেক কি স্কিলগুলো কি হবে, আরো বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমরা আগামীকালকে আলোচনা করব। এবং আপনাদের কোয়ারিজ গুলো আমি নিশ্চিত আজকে আসলে যেহেতু বেশি সময় নিয়ে ফেলেছি, হয়তো আজকে আপনাদের কোয়ারিজ গুলো রেসপন্ড করতে পারবো না, বাট আগামী দিন নিশ্চয়ই আমরা সেই বিষয়গুলো অ্যাড্রেস করার চেষ্টা করব। আর এগুলো করার পর আমি হোপফুল যে আপনাদের একটা ওভারঅল একটা ভালো কনসেপচুয়াল আইডিয়া দাঁড়াবে প্রজেক্ট ম্যানেজমেন্টের উপর, কিভাবে আসলে একটা প্রজেক্ট আপনারা ম্যানেজ করতে পারেন এবং কিভাবে আপনারা এটা ডিল করতে পারেন, এবং আপনারা অনেকেই সেগুলো ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে পারবেন। সো এই পর্যন্ত আমি আর সময় নিচ্ছি না, আমি রাত্রির কাছে চলে যাচ্ছি। থ্যাংক ইউ এভরিওয়ান, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ শরীফুল ইসলাম ভাইয়াকে অত্যন্ত সুন্দরভাবে পুরো ওয়ার্কশপটি পরিচালনা করার জন্য। আশা করছি আমরা প্রত্যেকেই সম্পূর্ণভাবে এবং সার্বিকভাবে একটি আইডিয়া পেলাম প্রজেক্ট ম্যানেজমেন্ট সম্পর্কে। তবে আজকে এখানে শেষ নয়, আমাদের আগামীকাল রাত 8টা থেকে 9টা পর্যন্ত আমরা আবারও থাকছি শরীফুল ভাইয়ার সাথে, যেখানে আমরা প্রজেক্ট ম্যানেজমেন্টের প্র্যাকটিক্যাল ফিল্ড এবং বাকি জিনিসগুলো সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবো।
তো আজকে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য, এবং শরীফুল ভাইয়াকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর করে সাবলীল ভাষায় এবং বিস্তারিতভাবে প্রজেক্ট ম্যানেজমেন্ট সম্পর্কে আমাদের এত সুন্দর আইডিয়া দেওয়ার জন্য। আপনাদের সবার সময়ের জন্য ভলান্টিয়ার অপরচুনিটিজ এর টিমের পক্ষ থেকেও আমি আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এছাড়া আপনাদের যদি আরো কোনো প্রশ্ন বা কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমাদেরকে মেইল করতে পারেন আমাদের ভলান্টিয়ার অপরচুনিটিজ এর অফিসিয়াল মেইল অ্যাড্রেসে। মেইল অ্যাড্রেসটি আমি বলে দিচ্ছি, আমি চ্যাট বক্সে আরো একবার দিয়ে দিব। সেই মেইল অ্যাড্রেসটি হচ্ছে volunteeropportunitiesofficial@gmail.com। এই মেইল আইডিতে আপনারা আপনাদের যে কোনো কোয়ারিজ অথবা কোয়েশ্চেন আমাদেরকে মেইল করতে পারেন। আপনাদের কালকে আরো একটি অ্যাটেন্ডেন্স নেওয়া হবে এবং এর মাধ্যমেই হচ্ছে আমরা আপনাদের অ্যাটেন্ডেন্স এনশিওর করে ইনশাল্লাহ আমরা আপনাদের সার্টিফিকেট এবং 2 দিনের ওয়ার্কশপ শেষে এই ভিডিওটি আপনাদেরকে প্রোভাইড করে দিব মেইলের মাধ্যমে। তো আজকে এখানেই শেষ করছি। আমি তাবাসসুম খানম রাত্রি, ওয়ার্কশপ ডে 1 এর থেকে আমি সাইন অফ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। Recording stopped.